হয়ে যেত, সুবিধা হতো। যাই হোক, এক মিনিট দাঁড়ান। মোবাইলে মোবাইলেই হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাকে হ্যাঁ এখন ভালোভাবে দেখাও যাচ্ছে, তো অসুবিধা নেই। কারণ লাস্টে আমি আসলে আগের মাসে, এই বিপাশনা যাওয়ার আগের মাসেই আমি ওই জুমে যে রাবার রামবার মাসের আমি রিপিট করেছিলাম এনএলপি, তো দুবার করা হয়ে গেছে এই নিয়ে আচ্ছা, কথা ওই বলে। 21 ডেজের কোর্সটা, তাই তো? হ্যাঁ, দুবার করা হয়েছে, সে সেপ্টেম্বরে আর তারপরে আবার জানুয়ারিতে আরেকবার। আমার মনে হলো যে কিছু জায়গা হচ্ছে না, হুম। হলো, অনেক কিছুই ক্লিয়ার হলো। তারপরেও দেখছিলাম যে একটা জায়গায় খটোমটো হচ্ছে, যেটা হচ্ছে আমার জীবনে যেটা চলছে, কয়েকটা জিনিস ঘটেছিল তারপরে আমার। হুম। কাজের লোক বাড়ি থেকে, মানে যে কাজ কাজ করছিল, যে সে আমাদের বাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়ে তার পা মচকে যায়। আচ্ছা। তারপরে সে আর কাজ করতে পারেনি। তো ওকে। আমাকেই ভাবতে হয়েছিল যে পুরো ব্যাপারটা না আমার মাথাতেই চলে এসেছিল। বাবা তো এখন মানে ওই যে ড্রাগ গুলো নেয়, যে ওষুধগুলো খায়, তাতে তো আর অতটা ইফেক্টিভলি ভাবনা চিন্তা করেও না। মানে এমনি যেমন তার চলে গেলেই হলো, একটা এরকম একটা ভাব এখন হয়ে। হুম। তো তখন প্রচন্ড চাপ পড়ে গেছিল। মানে আমি দেখছিলাম যে আমি কত নেতিবাচক কথাবার্তা বলছি নিজের সাথে, কিন্তু তারপরেও তার মধ্যে থেকেও সলিউশন বেরোচ্ছিল, কিন্তু কোথাও আমার মনে হচ্ছিল যে জিনিসটা ঠিক দাঁড়াচ্ছে না। আচ্ছা। তো তারপরে আমি বিপাশনার খবরটা আমি আগেও পেয়েছিলাম, কিন্তু কি কাজ করে আমি জানতাম না এত ভালো। হুম। তো রামজারও বলেছিল যে ওই আহ, আমি একটা আসলে যেটা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে কোলাপসিং দ্য অ্যাঙ্কার। হুম। তার উপরে আসলে আমার একটা কথা বলার আছে। মানে হুম। আমি ব্যাপারটা যেটা বুঝেছি, হুম। সেটা কতটা ঠিক না ভুল, সেটাই আমি আসলে জানতে চাই আপনার সাথে, সেটা কনফার্ম করতে চাই। সেটা নিয়ে কথা বলার আছে। তো এই বিপাশনাতে গেছিলাম ওই জন্যই আর কি। এবং ওখানে প্রথম দিকে আনাপানসাতি বলে একটা ধ্যান করানো হয়, মানে আনাপান মেডিটেশন, মানে এই পুরোটাই শ্বাসের ওপরে হচ্ছে ফোকাস করতে হয়। হুম। তারপরে বিপাশনা দেওয়া হয়। আচ্ছা। প্রথম 3 দিন এসব করানো হয়। তো আনাপানটা করতে উনি বলেছিলেন অনেকদিন, হুম। মানে দুবারই বলেছেন। এবার মানে দুবারই আমি বসেছি যেহেতু, তাই দুবারই শুনেছি। কিন্তু আমি ঠিকঠাক করে করতে পারতাম না। আমি ইউটিউব দেখতাম, ইউটিউবে পেয়েছিলাম বেশ ভালো একজনের, পীযূষ প্রভাত বলে একজন আছেন, ওনার এরকম একটা মেডিটেশন ছিল গাইডেড, সেটা করতাম, কিন্তু কনসিস্টেন্সি থাকতে পারতাম না। হুম। তো তারপরে মনে হলো যাই একবার দেখি। তো আমার চিন্তাও ছিল, পড়াশোনা ছেড়ে 10 দিন কোনো কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, মোবাইলটাও ছিল না, 10.5 ঘন্টার জন্য বসে ধ্যান ট্যান করে তারপর এখন দেখলাম যে হ্যাঁ, এখন সত্যি যেদিন বাড়ি ঢুকলাম সেদিনই বুঝতে পেরেছি কত কিছু বেরিয়েছে। ওখানে অনেক কিছু বেরিয়েছে। খুব ঝামেলা হচ্ছিল প্রথম প্রথম। তো আমি এটাই বলতে চাই যে কোলাপসিং দ্য অ্যাঙ্কার, এটা নিয়ে আসলে কথা বলতে চাই। তার কারণ আমি ওখানে না যে টিচার করাচ্ছিল, যেমন দেখুন এস এন গোয়েঙ্কা মারা গেছে, ওনার শুধু ভিডিও চলে আর অডিও চলে। যে টিচার ওখানে আছে, সে টিচার আমি বুঝতে পেরেছি প্রফেশনাল। মানে এই জিনিসপত্রগুলো তার অত ভালো করে জানা আছে কিনা আমার আমার সন্দেহ হয়েছে, কথাবার্তা বলেই বুঝতে পেরে গেছি, সন্দেহ হুম। হয়েছে। তো আমি যেটা বুঝতে পারলাম যে, যেটা যেমন দেখুন যে কোলাপসিং দ্য অ্যাঙ্কারে হয় কি, মানে একটা স্টেট আর একটা স্টেটের নেগেটিভে গেলেই ওই পুরো স্টেটটা কোলাপস করে যায়। দুটো অ্যাঙ্কার যদি একসাথে পায়, তো কোলাপস করে যায় অ্যাঙ্কারটা। তো আমার মধ্যে অনেক এই ধরনের জিনিসপত্র ছিল খুব সম্ভবত, যে মানে আমার এটা ছিল, যেটা আমার মনে হয়েছে যে আমি পড়ছি, হঠাৎ করে কিছু একটা মাথায় এলো, পুরো সারা শরীরে রিয়াকশন শুরু হয়ে গেল, অটোমেটিক হতো, আমার কোনো নিয়ন্ত্রণে থাকতো না এগুলো। চেয়ার থেকে উঠে যেতাম, আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতিবাচক কথাবার্তা বলতাম, এখনো বলি, এরকম নয় যে হয় না তা না, কিন্তু আমি এখন ধরে ফেলতে পারি যে কি করছি। হুম। তো নেতিবাচক কথাবার্তা বললাম, উল্টো পাল্টা ভাবনা চিন্তা মাথায় ঢুকে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, রাগ হচ্ছে, খারাপ লাগছে, এগুলো চলছে চলছে চলছে। তো আর আমি না তখন এরকম একটা স্টেটে চলে যেতাম, আমি জানতাম এনএলপি দিয়ে এটা বেরোনো যেতে পারে, কিন্তু কিছুই করতাম না। একদম মানে অসহায় হয়ে যেতাম, আর এককালে প্রচন্ড অসহায় হয়ে থাকতাম এইসব সিচুয়েশনে। মনে হতো জেনেও কিছু করতে পারছি না, বুঝতে পারছি না কি করব। তো তারপরে ভাবলাম যে আচ্ছা দেখি তাহলে এটা কি কোলাপস ওভাবেই কি করে, মানে আমি এটা প্রসেসটা বোঝাতে চাই। যেমন ওনারা ওখানে বলেছে যে তোমরা, আমাদেরকে সবসময় সমতা ভাবে থাকতে হবে। মানে কোনো রাগ বা কোনো আসক্তি, মানে আসক্তি বা দেশ এসবের প্রতি কোন রকম ভাবে যেন মানে আমাদের মানে মনের কোনো সংযোগ না থাকে। যাই জীবনে ঘটুক না কেন, হুম। আমাকে সেটা অবজার্ভ করে যেতে হবে। অবজার্ভ করতে হবে মানে একদম মানে দেখতে হবে এটা একটা ঘটছে, এটাতে রিয়াক্ট করা যাবে না, রেসপন্ড করতে হবে। তো প্রথম কথা রিয়াক্টই করো না। প্রথম কথা হচ্ছে সেটা, রিয়াক্টই করো না। যেটা ঘটছে সেটা যেরকম ঘটছে সেরকম ভাবে নাও। তো আমি শ্বাস দেখছি। এবার হচ্ছে কি, ওরকম করে একটা মনে বুঝতে পারলাম যে একটা স্টেট আমার তৈরি হচ্ছে।
এরকম স্টেট ধরে আমি বসে আছি। এবার যখন কোনো না কোনো ওখানে 10.5 ঘন্টা বসতে গিয়ে যে যা অবস্থা হয়েছে আমিই জানি, যে কিরকম ব্যথা ফ্যাথা হয়। হুম, মাঝখানে এমন এমন জিনিসপত্র এসছে আমার মনের মধ্যে, আমি এবারে বুঝতে পারছি না কি করে হ্যান্ডেল করবো। আর আমাকে বলেছে কোনো কিছু লাগাতে যাবে না। আমি এনএলপি লাগিয়ে দিতে পারলে হয়েই যেত, তখন আমি ওই স্টেটে আছি যে এনএলপি লাগিয়ে দিতে পারবো। কিন্তু আমাকে বলেছে কিচ্ছু, যা আগে শিখে এসছো কোনো কিছু লাগাতে পারবো না, যেটা যেখানে শেখানো হচ্ছে সেটাই করো। হুম, বসে আছি, আসছে খুব বাজে বাজে থটস এসছে, খুব যে উল্টো পাল্টা জিনিসপত্র মাথায় এসছে। ধরো বসে থাকতে পারছি না, ঝুঁকে যাচ্ছি, এভাবে ব্যথা হচ্ছে পিঠ। তার মধ্যেও আবার উঠে দাঁড়িয়ে বসে থেকে এরকম করতে 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 দেখলাম একটা সময় পরে গিয়ে পুরো জিনিসটা না হাওয়া হয়ে গেল, আর আসলোই না তারপরে ঘুরে ফিরে। মানে যখনই এরকম মন, মানে আমি এটাই জানতে চাই যে আমি একটা স্টেট ধরে বসেছিলাম সমতা ভাবে, পুরোপুরি ফোকাস করে এটার উপরে, এখানে যে কি চলছে। এবার একটা জিনিসপত্র আমার মধ্যে এলো, মানে একটা পুরোনো কোনো জিনিস বা কোনো বানানো কোনো একটা ঘটনা আমার মধ্যে এলো, এরকম কিছু হয়ে যেতে পারে, এই হয়ে যেতে পারে, সেই হয়ে যেতে পারে। আমার সেটা কিছুক্ষণের জন্য বিগড়ালো, কিন্তু তারপরেও আমি সেটাকে কোনো না কোনো রকম ভাবে এনে ছাঁচের উপরে রেখে 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 একটা সময় পরে গিয়ে কি ওটা পুরো ওই দুটো অ্যাঙ্কার এরকম করে পুরো কোলাপস করেছে ফায়ার করে গিয়ে, যার জন্য ওটা কেটে যাচ্ছে, এটাই জানতে চাই। দারুণ প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। দেখো, প্রথম কথা হচ্ছে যে মানে আমাদের নিউরোবায়োলজি গঠন, নিউরোবায়োলজি, হুম ঠিক আছে? নিউরোবায়োলজিটা কি? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে স্টেট থাকে আমাদের অটোমেটিক্যালি আমাদের নিউরনস, মানে আমাদের কি হয়, অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস আছে। তো এই হুম হুম 86 বিলিয়ন নিউরনস দ্বারা ট্রিলিয়নস অফ সেলস মানে গাইডেড হচ্ছে, হুম ইনস্ট্রাকশন পাচ্ছে, সেই অনুযায়ী কাজ করছে। হুম হুম তো এই ট্রিলিয়নস অফ সেলস কে ইনস্ট্রাকশন দিচ্ছে কে? তাহলে ওই 86 বিলিয়ন নিউরনস। হুম হুম এবার দেখুন, এই 86 বিলিয়ন নিউরনস টোটালি আমাদের সেন্সরি অর্গান দ্বারা, আমাদের থট প্রসেস দ্বারা পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমাদের মাইন্ড যেভাবে কাজ করছে, যে রেসপন্স পাচ্ছে সেই অনুযায়ী অটোমেটিক অ্যাকোয়ার। তো একটা স্টেটে আপনি আছেন, সেটা আনরিসোর্সফুল হোক বা রিসোর্সফুল স্টেট হোক, যে স্টেটে আপনি আছেন অটোমেটিক্যালি, এটা আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা সেলে সেই ইনস্ট্রাকশন চলে যায়, হুম সেই ইনস্ট্রাকশন চলে যায়। দেখুন, এবার ব্যাপার হচ্ছে আমাদের মানে মানুষের প্রশ্ন এবার জাগতেই পারে যে আচ্ছা, তাহলে তো বেশিরভাগ মানুষই চায় রিসোর্সফুল স্টেটে থাকতে, হুম হুম বেশিরভাগ মানুষ চায় রিসোর্সফুল স্টেটে থাকতে, কিন্তু হুম এই আনরিসোর্সফুল স্টেটে চলে যাচ্ছে গেলেই এরকম রিয়াকশনটা তৈরি হচ্ছে কেন? আমি চাই রিসোর্সফুল স্টেট, হুম হুম ঠিক আছে? আর এইখানেই নিউরোবায়োলজির গুরুত্ব, আচ্ছা ঠিক আছে? সেখানে কি হয়, এই প্যাটার্ন আমরা আজকে ডেভেলপ করিনি, হুম এই প্যাটার্ন দীর্ঘদিন ধরে ছোট 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 জিনিস নিয়ে অ্যাডপ্ট করতে করতে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের মাইন্ডের গঠন হয়েছে, হুম আর সেই অনুযায়ী সেলস গুলো রেসপন্স পাচ্ছে। হুম আপনি যখন প্রথম বসেছিলেন তখন কি, প্রথম প্রথম এক্সাইটেড ছিলেন, নূতন জিনিস আমাকে শিখতে হবে, আমাকে ট্রান্সফর্ম হতে হবে, আমার লাইফে একটা চেঞ্জেস আসবে, শুরু করেছিলেন। কিন্তু আপনার নিউরোবায়োলজি কি বলছে? হুম আপনার নিউরোবায়োলজি বলছে যে না, আমি যখন 1 ঘন্টা করেছি আমার একটু রেস্ট চাই, আমাকে হুম অন্য একটু চিন্তা করতে হবে, হুম আমাকে হুম একটু নেগেটিভ চিন্তা করতে হবে। হুম আপনার এটা যে মানে কি বলবো, নিউরাল প্যাটার্ন, হুম নিউরোলজি, সেটা এই ইনস্ট্রাকশন দিচ্ছে। হুম হুম আর হুম হুম অটোমেটিক কি মানে কনসাসলি আপনি তখন বাই ফোর্স কনসাসলি চেষ্টা করছেন যে এটা যদি না, এটা না আসে, না আসে। আর না আসা এটা যত আপনি বলছেন তত কিন্তু সেটাকে ইনভাইট করছেন। হুম হুম সবচেয়ে ভালো জিনিস কি বলুন তো, আমরা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা বলি এটা আমি চাই না। আরে চাই না মানে সেই জিনিসটা সম্বন্ধে আপনাকে আগে ভাবতে হলো,
তারপরে আপনি চায় না বলবেন। ঠিক 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 ঠিক, একদম একদম। ক্লিয়ার? তো হুম আমি আমি অন্য আমি এখন ট্রান্সফর্ম হতে এসেছি, আমার মধ্যে পরিবর্তন করতে এসেছি, আমাকে এটা করেই যেতে হবে ভাবছেন, কিন্তু আমার মনে কেন এগুলো আসছে, কেন বারবার আসছে, এই যে কেন বারবার আসছে, তার মানে কি আপনি আবার পিক করছেন। হুম হুম হুম, ঠিক। আপনি নিজেই পিক করছেন, আর পিক করার সাথে সাথে এই যে বললেন আপনার বডি রেসপন্স করছে না, ঘাড় ঝুঁকে যাচ্ছে, পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, আপনাকে কোনোভাবে ওখান থেকে বের করে আনাটা হচ্ছে আপনার মাইন্ডের উদ্দেশ্য। কারণ আপনার মাইন্ডের মধ্যে মানে তিনটে জিনিস তো আছে আমাদের মানে আমাদের মধ্যে তিনটে পার্সোনালিটি। একটা হচ্ছে ড্রিমার, আপনি স্বপ্ন দেখছেন যে আমাকে আমাকে ট্রান্সফর্ম হতে হবে। সঙ্গে সঙ্গে ক্রিটিক্স কি করছে, আপনাকে মানে যত রকম বাধা, ক্রিটিক্স আপনাকে কি কমফোর্ট জোনে রাখার জন্য, সেফ রাখার জন্য, হ্যাঁ হ্যাঁ, আপনার দুর্বলতাগুলো দেখানোর জন্য। তো ঠিক। ক্রিটিক্স আপনাকে সেটাকে বারবার মানে ক্রিটিক্স এর পাওয়ারটা একটু বেশি। কেন বেশি? কারণ প্রথম থেকে আমরা মানে কি বলবো, যখন গর্ভ অবস্থাতে আমরা ছিলাম তখন থেকেই অনেক ক্রিটিসিজম আমাদের মধ্যে ডেভেলপ হয়েছে। আর হিউম্যান বিং এর এটা সাইকোলজি গঠন হয়ে আছে, আচ্ছা, মানে তখন থেকে, মানে আমি বলছি আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন থেকে ডেভেলপ হচ্ছে ক্রিটিসিজম? তখন থেকে ডেভেলপ হয়, তখন থেকে। মানে আওয়াজ আসে কোথা থেকে, ওই মায়ের যে? হ্যাঁ, এই আওয়াজটা আসে কোথায়, ওই জন্য কি বলতো এই মহাভারতারে মানে যে আছে সেখানে কিছু কিছু জিনিস খুব শিক্ষার আছে, এখানে সায়েন্টিফিক আছে। ওই যে অভিমন্যুর ইয়েটা পড়বেন, হ্যাঁ হ্যাঁ, অভিমন্যু চক্রব্যূহকে কি করে ভাঙবে সেটা শিখেছিল তো। সেটা যে শুনেছি। হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ওই ভ্রূণের উপর এফেক্ট ফেলে, মা বাবা যে কথোপকথন করছে, ঠিক হ্যাঁ। আছে, পুরো ডাইরেক্টলি তখন বাচ্চা কিন্তু অ্যাডপ্ট করে, সেই ডাইরেক্টলি। ও, মানে বুঝতে পেরেছি। প্রোগ্রামিং এর একটা সায়েন্স আমি দেখছিলাম, সেখানে আমার মানে চোখ খুলে গেছে। কিরকম? মানে সেখানে একদম বলছে যে মা বাবা যখন কোনো ইমোশনের সাথে কোনো কিছু বলছে, যে হ্যাঁ। কোনো ইমোশনস হতে পারে, একটা নেগেটিভ পজিটিভ ইমোশনস তো আছে, হুম। ইমোশনের সাথে যা কিছু বলছে সেটা ডাইরেক্টলি ওই ভ্রূণ অবস্থাতে বাচ্চা মানে বাচ্চার যদি ইয়েতে থাকে, গর্ভে থাকে, তার মধ্যে ইমপ্ল্যান্ট হতে থাকে। এ, বুঝতে পেরেছি। ক্লিয়ার? তো দেখুন এবার আপনাকে কি করছে, আপনার ক্রিটিক্স কিন্তু সেখানে স্টপ করার চেষ্টা করছে যে না, তুমি এখানেই থেমে যাও, তুমি কমফোর্ট জোন থেকে তুমি বেরোতে পারো না, তোমার মানে তোমাকে কমফোর্ট জোনে ফিরে যেতে হবে, তোমাকে তোমার সেফটিটা দেখতে হবে, তোমাকে তোমার দুর্বলতা, এগুলো তোমার এত দুর্বলতা কাটানোর কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন খানিকক্ষণ বাদে যখন আপনি জেদ ধরে বসেছেন যে না, আমি এসেছি মানে আমার মধ্যে একটা ট্রান্সফরমেশন আনতেই হবে, তখন অটোমেটিক আপনার থার্ড পার্সোনালিটি রিয়েলিস্ট আপনার মধ্যে উদয় হয়েছে। আচ্ছা। আর সেটা আপনার অটোমেটিক চিন্তা মানে আপনার মন, আপনার ব্রেন, আপনার নিউরোলজিকে মেসেজ দিয়েছে যে না, এ তো কোনো মতেই ছাড়ার পাত্র নয়। ক্রিটিক্স কখন হেরে যায়, ঠিক আছে তাহলে করে দেখো, আচ্ছা। ক্রিটিক্স এর কাছে হারে যে না, তুমি বলছো বলো, আমি ছাড়ছি না। ক্রিটিক্স তার কাছে হারে, ঠিক আছে, মানে তাও হারে না ঠিকঠাক, ঠিক আছে তাহলে মানে মচকে যায় আর কি, ঠিক আছে তাহলে করে দেখো। বুঝতে পেরেছি। মানে এখানে অনেক কিছু আমি এই কয়েক মাসে আরো অনেক কিছু শিখলাম, জানলাম, মানে কত গুরুত্বপূর্ণ জিনিস মানে আমরা ভুল করি। আমাদের এই যে আমরা পড়েছি না যে 6 ইমোশনাল নিডস, অ্যাকচুয়ালি 6 ইমোশনাল নিডস আমরা বলি যে সার্টেনিটি থেকে আমরা গ্রোথ কন্ট্রিবিউশনে যেতে পারি, কিন্তু না, আমাদেরকে দেখতে হবে, আমাদের আগে ডিটেক্ট করতে হবে যে আমাদের কোন ইমোশনাল নিডস দ্বারা আমরা ড্রাইভ হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বলে দিই যে না, আমার তো গ্রোথ, আমার কন্ট্রিবিউশন না, একদমই না। হ্যাঁ মানে থাকতে পারে, আর এটাও নয় সবার মধ্যেই কিন্তু এগুলো আছে। আজকে দেখুন আপনার মধ্যে, আমার মধ্যে বা প্রত্যেকটা মানুষের মধ্যে গ্রো করার ইমোশনাল নিডস আছে বলে সে কিন্তু মুভ করছে। হুম, আজকে কন্ট্রিবিউশনের মানে কি বলবো, ইমোশনাল নিডস আছে বলে আমরা
কাউকে একটা যদি হেল্প করতে পারি, আমাদের খুব ভালো লাগে, ভেতরের মানুষটা জেগে ওঠে অটোমেটিক, কেউ কিছু না বললেও ভালো লাগে। তো ইমোশনাল নিডস গুলো আমাদেরকে আছে, কিন্তু কোনটা আমাদের ডমিনেটিং ইমোশনাল নিডস সেটা ডিটেক্ট করা আমাদের খুব গুরুত্বপূর্ণ। হুম হুম ক্লিয়ার? ঠিকই বলেছেন, ডমিনেটিং একটা আমার মধ্যেও আছে, আমি সেটাও বুঝতে পেরেছি, গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশনের কথা আমিও ভাবি। কিন্তু যখন রিয়েল লাইফে ছোট ছোট কাজগুলো যেগুলো দিয়ে আসলে ওই দিকে যেতে হবে আমাকে, হুম সেখানেই বুঝতে পারি যে, আমি যেমন এটা বুঝতে পেরেছি এখানে যেটা বলা হয়েছে না, যে আমি যদি এই ধ্যানটা এরকম ভাবে করতে থাকি 1 বছর যাবত, এবং মাঝে মাঝে ওখানে যে ছোট ছোট কোর্স গুলো হয়, ভাবছি ভাবছি আমি ওখানে জয়েন করব, যদি আমি আমার সত্যি সেই ক্যাপাসিটিটা তৈরি করে নিতে পারি, যে এখানে যে ব্যাকলগটা হয়েছে আমার এখন, হুম এটা যদি আমি কয়েকদিনের মধ্যে কাটিয়ে ফেলতে পারি, হুম তখনই আমি বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোট ছোট কোর্স গুলো পরে ভাববো। তার কারণ ওখানে না, এটুকু বুঝতে পেরেছি এখানে আমাদের বাড়িতে আমরা আমাদের অজান্তে প্রচুর ট্রিগার তৈরি হয়ে যায়, আমরা সেটা বুঝতেও পারি না কিভাবে হচ্ছে। হুম হ্যাঁ, এটা বোঝে হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছে, যে জায়ান্ট গুলো, মানে যাদের মাথায় যারা বসে আছে, যারা এগুলোর উপরে ওদের রেভিনিউ এর একটা বেশ ভালো অংশ খরচা করে, যে এদের মাইন্ডকে কি করে প্রোগ্রাম করতে হবে, ওরা বোঝে, ওর জন্য ওরা সেভাবে সেভাবে প্রতিবার প্রতিবার কিছু না কিছু একটা নতুন নিত্য নতুন জিনিস এনে ছেড়ে দেয়। হুম তো ওরা তো প্রোগ্রাম করে নামিয়ে ইয়ে করে দিচ্ছে, এবার সবটা তো আমার পক্ষে, এখন আমি তো তাও জানতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার যে আমার কত ধরনের ট্রিগার ছিল, কিন্তু তারপরেও আমি অনেক কিছু বার করতে পারছিলাম না। তো পরে বুঝতে পারলাম যে সত্যি এই মোবাইলটা ছেড়ে দিয়ে যে ওরকম ভাবে 10 দিন ওখানে থাকা, ওরকম একটা ভিক্ষুর মতো থাকা, তার মানে ওখানে কিন্তু আমার কাছ থেকে 1 পয়সা নেই, কারোর কাছ থেকে কোনো পয়সা নেই, কিন্তু পুরোটাই চলে হচ্ছে দানের উপরে। যা খাবার দাবার পেয়েছি, যা ভালো কোয়ালিটির জিনিসপত্র পেয়েছি, না মানে আমি এইটুকু বলতে পারি, 3 স্টার হোটেলেও যথেষ্ট এইরকম কোয়ালিটির জিনিসপত্র তো পেয়েই যাওয়া যায়। 3 স্টার হোটেলে, 5 স্টার তো আমি তো ওখানে ঘুরতে তো যাইনি, সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ যে ওখানে মজা করতে যাবো, ওটা মজা করার জায়গাও না। মানে হুম কথা বলতে পারবে না, আমি আমার রুমমেটের সাথে প্রয়োজনে কথা বলেছি, দুজনের সাথে প্রয়োজনে, খুব প্রয়োজন পড়েছে তখন একটু কথা বলেছি, যে হুম ও একটা গন্ডগোল হচ্ছিল, মানে ও ঘুমাতে পারছিল না একদিন রাত্রিবেলা, তখন আস্তে করে বললাম দাদা কি হলো, ঘুম আসছে না, বললাম চুপচাপ শুয়ে থাকো। আমি পারছিলাম না সেদিন, মানে আমি নিজে দেখছিলাম যে কিভাবে কিভাবে আমার ভেতর থেকে ইমোশন বেরোচ্ছে, এখানে জ্বলছে রীতিমতো, মনে হচ্ছে যে এখানে পুরো কিছু একটা মানে বুঝতে পারছি ফিলিংস গুলো আসছে বেরোচ্ছে একের পর এক। আর মানে কিভাবে ইনসিকিউরিটি গুলোকে দেখেছি, চোখের সামনে দেখেছি, জানেন তো নিজের ভেতরে ইনসিকিউরিটি কিরকম ভাবে আমার মধ্যে বসে আছে। আর এই যে বেরিয়েছে না এগুলো এক এক করে, হুম আমার বাড়িতে আসার পরে আমি বলছি তো, আমি 100% আমি বিপাশনা বাড়িতে এসে করতে সেভাবে পারিনি, তার কারণ আমার মন ফার্স্টে এসে ধরেছে, আমি ভাই এতদিন পড়িসনি, পড়ে নে। যখনই আমি বসছি ভাবছি আচ্ছা ঠিক আছে, এখন তো এনার্জিটা আছে, একটু পড়ে নি। আমি না হয় আনাপানসাতি করে নিলাম, মানে কিছুক্ষণ বসে বসে ফোকাস করে নিলাম, কিন্তু আমি একটু পড়ে নি। তার কারণ ওখানে না যেটা বলেছে, যেই জিনিসটা করতে বলেছে, আমি এটুকু বুঝতে পেরেছি, মানে আমাকে কি করতে হবে, আমাকে আসক্তি রাখা যাবে না, আমাকে কোনো দেশ কারোর উপরে রাখা যাবে না, কোনো জিনিসের উপরে। হুম আমাকে সবসময় সমতা ভাব বজায় রাখতে হবে। তো সমতা ভাব বজায় রাখলে কি হবে, আমি এটুকু বুঝতে পেরেছি, সমতা ভাব বজায় রাখলে আমি আমার মন, আমার দেহের মধ্যে যত যত ধরনের অনুভূতি চলছে, সেগুলোকে ধরে নিতে পারি। আমি এটা সত্যি ওখানে না থেকে বুঝতে পেরেছি, আমার ডায়াফ্রাম উঠছে নামছে, আমার পেরিস্টলসিস, মানে আমি যে খেয়েছি, খাওয়ার পর যে পাকস্থলীটা ঘুরে 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 একটু মুভমেন্ট চলে ওখানে, ওই পাকস্থলীটা হজম করার সময় ওখানে হুম খাবারটাকে, তো সেটাও আমি ধরে ফেলেছি। ধ্যান করতে করতে আমি সেটাও ধরে ফেলেছি, যে মুভমেন্ট গুলো হচ্ছে ভেতরে। তো অনেক জায়গায় আমার কোনো কিছুই মনে হয়নি, সেই জায়গাগুলোতে আমি মাঝে মাঝে বোর হয়ে যেতাম, প্রচন্ড বোর হয়ে গেছি মাঝখানে। তারপরে গিয়ে টিচারকে বলেছি, কিছু তো পাচ্ছি না আমি, ধরো তোমার পেতে হবে না সব সব সময়, যেটা আসছে, যে অনুভূতিটা আসছে সেটা শুধু দেখে ছেড়ে দেবে, ব্যাস। ওটা নিয়ে কোনো জাজমেন্ট করতে যাবে না, কোনো ক্রিটিসিজম করতে যাবে না, কিচ্ছু করতে যাবে না, শুধু দেখবে। কারণ আমি দেখছিলাম যে কত টাফ জিনিস, গোটা বডিকে স্ক্যান করা, বসে বসে ছোট ছোট জায়গাকে ধরে ধরে স্ক্যান করো, স্ক্যান করো, স্ক্যান করো, বেরোচ্ছে না কিছু, দেখছি তাও বসে বসে। আর কি, আমি কোনো রং ব্যবহার করতে পারবো না, কোনো মন্ত্রোচ্চারণ কিচ্ছু করতে পারবো না, যদি কোনো ওখানে অ্যাফার্মেশন বা আমি কোনো রং ব্যবহার করে ফেলতাম, প্রসেসটা অনেক ইজি হয়ে যেত। কিন্তু প্রসেসটা ওর জন্য যেহেতু ওটা হচ্ছে না, তাই আমি বুঝতে পারছি প্রসেসটা অত ইজি নয়, সত্যি ইজি না 10 দিন থাকা, কিন্তু তারপরেও থেকে এসেছি। কিন্তু তারপরেও হয়েছে কি, কালকে খুব খুব রাগ ফাগ হচ্ছিল, তো আমি লিখে ফিখে ফেলেছি, জানেন তো, মানে আমি আলটিমেটলি কিছু বেশ কয়েকটা ভিডিও আমি আরো সাইকোলজিস্টের দেখছিলাম, যে বলেছিল লিখে ফেলার কথা, বলেছিলেন যে যদি কিছু মনে চলে লিখে ফেলবে, আমি লিখে টিখে ফেলে একদম ভালো করে লিখে ফেলে তারপরে সেটাকে করছি কি, যেটাকে আবার সাউন্ড গুলো, সাবমডালিটিস গুলোকে নষ্ট করে করে দিলাম, তারপরে দেখলাম যে আর বেরোলো না ওই রাগটা আমার মধ্যে। হুম কিন্তু আমি দেখছিলাম যে, যে আপনি যেটা বলছেন, যে আমি বুঝতে পারলাম যে আমাকে আমার ক্রিটিক ওখানে আটকাচ্ছিল, তারপরে রিয়েলিস্ট দেখলো যে এ করে ছাড়বে, তো একে ক্রিটিক
সাইড হয়ে গেল। কিন্তু আমি এটা বলতে চেয়েছি, এটা অ্যাঙ্কারিং এর দিক দিয়ে আমি বলতে চেয়েছি, অ্যাঙ্কারিং এর দিক দিয়েও কি, যে আমার যে ভেতরে যে ট্রিগার গুলো তৈরি হতো, হুম। যেগুলো দুমদাম চলে আসতো, সেটা কি ওই সমতাভাবে থাকতে থাকতে কি ওই ট্রিগারটা একটা ট্রিগার আরেকটা ট্রিগারের সাথে ফায়ার করে গিয়ে ওটা নষ্ট করে দিয়েছে? আমি সেটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এগুলো মানে আমরা কি বলি যে কাইনেস্থেটিক ট্রিগার গঠন করি, তো কাইনেস্থেটিক ট্রিগার নয়, এটা হচ্ছে কি ইমোশনাল ট্রিগার, ফিলিংস এর ট্রিগার গঠন হচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু পাওয়ারফুল। বেশ, একটা আরেকটাকে নষ্ট করছে, এটা হ্যাঁ। কিন্তু পাওয়ারফুল। মানে এরকম নয় যে কি বলবো, কাইনেস্থেটিক ট্রিগার বানালে তবেই সেটা কাজ করে। আমার তো মনে হয় কাইনেস্থেটিক ট্রিগারের চেয়ে ইমোশনাল ট্রিগার যদি। আচ্ছা, আমার না খাবারটা এসছে মনে হয়, আমি একটু আসছি, এক মিনিট। ওকে, চলে। ঠিক। হ্যালো। হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হুম। হ্যাঁ, যে ওই ট্রিগারটা কোলাপস করা নিয়ে কথা বলছিলাম। হুম। তো ডেফিনেটলি এটা ট্রিগার, এই এই ট্রিগার মানে কোলাপস হয়, এই অ্যাঙ্করটা কোলাপস হয়। হুম। মানে এটা ইমোশনাল লেভেলে হচ্ছে, তাই হ্যাঁ, তো? এটা ইমোশনাল লেভেলে হচ্ছে, এখানে কোনো কাইনেস্থেটিক অ্যাঙ্কার আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে না, আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। এক হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো আমি বুঝতে পারলাম যে এটা ইমোশনাল লেভেলে হচ্ছিল, এটা কোনো ইয়ে লেভেলে হচ্ছিল না। আর হুম। আমি মাঝে মাঝে দেখছিলাম যে আসলে আমি কি জানেন তো, আমি ওনাকে বলেও ছিলাম, আমি বুঝলাম যে উনি বোঝেননি। কি হয়েছে আপনাকে বলি একটা ঘটনা। আমি ধ্যান করছি একদিন বসে বসে, এবার হচ্ছে কি আমাকে বলেছে বডি স্ক্যান করতে। বডি স্ক্যান আমার মনও করতে চাইছে না, আচ্ছা। কারণ ও কিছু পাচ্ছে না, এক ফোঁটা জিনিসপত্র পাচ্ছে না। আমি বোঝাচ্ছি কিন্তু আমার মন চাইছে না। এবার হচ্ছে কি, তাও আমি ভাবলাম ঠিক আছে, আমি একটুখানি এবার ফোকাস করি এখানে। ফোকাস করছি করছি, এবার তখন না আমার এনার্জিটা খুব ডাউন ছিল। সবসময় তো পারে না একটা এনার্জিতে অনেকক্ষণ ওরকম ভাবে বসে আছি। আর তারপরেও কি, ওর মাঝখানে যদি আমি উঠে আমি একটু বাইরে যেতাম, মাঝে সাঝে সবাই যেত উঠে মাঝখানে 5 মিনিট 10 মিনিটের জন্য বাইরে যেতাম, কিন্তু তারপরেও বলছি ওটুকু বিশ্রামে বডি রিচার্জ হয় না, ও যেভাবে ওখানে বসে থাকতে হয়। হুম। তো আমার মাথায় অনেক উল্টোপাল্টা ভাবনা চিন্তা চলে যায়। অনেক গভীর আসক্তিজনক ভাবনা চিন্তা, যেগুলোতে আমি প্রচন্ড মজা পেতাম, চলে আসছে চলে আসছে চলে আসছে। এবার আমাকে বলেছে যে অবজার্ভ করবে, হুম। আর অবজার্ভ করবে যে কোনো চিন্তা ভাবনা আস্তে আস্তে করে কেটে যাবে। অবজার্ভ তো হচ্ছে না, ফ্লো ওদিকে করে যাচ্ছে, এইদিক কোনো না কোনো রকম ভাবে আমি এখানে আনার চেষ্টা করছি, তাও আসছে না। তারপরে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া এলো, মানে আমি এটা হঠাৎ করে করতে করতে দেখলাম যে আমার বডি মুভ করছে। বডি মুভ করছে কিছু না কিছু ভাবে, আমি ধরে ফেলছি এরকম এ ধরে ফেলছি, বা চোয়াল শক্ত করে ফেলছি, এগুলো দেখছি আসছে। তখন আমি বললাম আচ্ছা, আমি এগুলোকে দেখি। এই অনুভূতিগুলোকে যেই আমি দেখা শুরু করলাম না, যে আমার এটা চলছে, আসক্তি চলছে, মানে সাংঘাতিক এরকম ভাবনা চিন্তা চলছে, যাতে আমি প্রচন্ড, মানে আমি অ্যাট্রাক্টেড হয়ে গেছি। তখন আমি দেখছি আমার বডি মুভ করছে, সেই মুভমেন্ট গুলো যেই ধরা শুরু করলাম, দেখি আস্তে 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 ইমোশন গুলো দেখি অটোমেটিক্যালি নেমে গেল। অটোমেটিক্যালি নেমে গেল, ঠিক আছে। তারপর আমি আস্তে আস্তে আবার শ্বাসের উপর ফোকাস করতাম। এবার আমি এই কথাটা গিয়ে ওই টিচারকে বলছি। ও বলে তুমি এসব কেন দেখতে যাচ্ছ?
একটু তুমি সহানুভূতি দেখবে, তুমি মানে সহানুভূতি, তুমি অনুভূতি দেখবে শুধু বসে বসে, তুমি সংবেদনা দেখবে, তুমি এটা আবার কেন করবে, ওরকম কেন করবে, সেরকম করবে। আমি তখনই বুঝতে পেরেছি এর মানে ইনডেপথ নলেজ নেই, যে বডি আর মাইন্ড একটা একটা সিস্টেম কাজ করে একসাথে। ইনডেপথ নলেজ নেই, এ বুঝতে পারেনি ব্যাপারটা, ধরতেই পারিনি আমি কি বলেছি, কেন বলেছি, এবং আমি কেন বলেছিলাম যে আমার এটা হচ্ছে। তো আমি যখনই দেখছি যে এই ধরনের হচ্ছে, আমি যখনই ওটাকে অবজার্ভ করছি, দেখলাম ওটা কেটে যাচ্ছে। তো আমি এটাই জানতে চেয়েছিলাম যে এটা করে কি আমি তাহলে এগুলোকে কাটিয়ে উঠতে পারবো। সেটাই গেছিলাম, কিন্তু পরে বুঝলাম যে ও বোঝেনি। তারপর থেকে আমি বুঝেছি, তো ওর সাথে বেশি কথাতেও আমি তারপর থেকে যাইনি, তারপর বুঝে গেছি যে আমি যে ডেপথটা চাইছি, সেই ডেপথটা এই মানুষটা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, সেটা বুঝে গেছি। সেটাই, এটা বলে দেওয়া তো সোজা যে না, কিচ্ছু ভাববে না, খালি ফোকাস করো, এই করো। কিন্তু যখন আসে অটোমেটিক তো ট্রিগার করে, তার তো নিউরোলজি নিউরোবায়োলজি গঠন হয়ে আছে না, সেটাকে হ্যাঁ, কি করে কন্ট্রোল করবো, এটাই তো মেন। তো আমি আপনাকে একটা খুব সুন্দর টেকনিক বলতে পারি, খুব ছোট্ট হ্যাঁ, টেকনিক। যখনই হ্যাঁ, হ্যাঁ, বলুন। মানে মেন্টাল স্কিনকে ব্ল্যাঙ্ক করে দাও, অ্যাকচুয়ালি আসে কেন, কোনো না কোনো মেন্টাল স্কিনে তো আসে, তারপরে দেখবেন হ্যাঁ, বডি ধীরে ধীরে রেসপন্স করতে থাকে। হ্যাঁ, আগে আপনার ওই 86 বিলিয়ন নিউরনস এর কোনো একটাতে এফেক্ট হয়, তারপরে তো বডির উপর রেসপন্স যায়। তো এই যে হ্যাঁ, হ্যাঁ, চোয়াল শক্ত হচ্ছে বা বলছে, তার আগেই আপনি কি করবেন, যখনই কোনো এই ধরনের ইয়ে আসবে, মেন্টাল স্কিনকে ব্ল্যাঙ্ক করতে হবে। কিভাবে ব্ল্যাঙ্ক করবেন, মানে মেন্টাল স্কিন চিন্তা বাইরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সেটাকে কি করে করবেন, খুব সিম্পল প্রসেস করে দেখবেন। মানে খুব মানে আমি নিজে রিয়েলাইজ করেছি, খুব খুব সুন্দর। কিচ্ছু না, টোটাল ফোকাসটাকে আপনার এইখানে নিয়ে যাবেন, কপালে। আচ্ছা, টোটাল ফোকাসটাকে জাস্ট এখানে ভাইব্রেশনটাকে অবজার্ভ করবেন, দেখবেন অটোমেটিক মেন্টাল স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। 2-3 মিনিট লাগবে খালি। টোটাল ফোকাসটাকে এখানে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক মেন্টাল স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কিচ্ছু হ্যাঁ, এখানে একটা ভাইব্রেশন হয়, ফিল হয়, সেই জায়গাটায় শুধু ফোকাসটা নিয়ে গেলাম, আমি দেখলাম যে হ্যাঁ অনেকটা রিলিফ ফিলিং হচ্ছে একটা। আর এটা মানে আহ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর খুব কি বলুন তো, মেন্টাল স্কিনে আমাদের মেন্টাল স্কিন প্রজেক্ট হয় বেসিক্যালি এই এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গায়। এবার কি মানে এটা কেমন হয়, ধরুন একটা টিভি চলছে, তো মানে বন্ধ করে দিলেন খুব করে, একটা ইয়ে হয় না, এরকম ভাবে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, যখনই ফোকাসটাকে আপনি গুটিয়ে এই জায়গাতে নিয়ে আসবেন, আর টিভি স্ক্রিনটা বা ওই যে মেন্টাল স্ক্রিন, সেটাকে আর দেখতে পাবেন না। সেখানে যে প্রজেকশনটা যাবে সেটার আর জায়গা থাকছে না। টোটাল আপনার এইখানে চলে এলো। আরে বাস। আমি নিজে করে দেখেছি, দেখছি আমি, মানে যখনই কোনো ইয়ে আসে, পুরো টোটাল আমি এখানে ফোকাস নিয়ে চলে আসি, পুরো মেন্টাল স্কিন। আপনি আজকেই 1-2 বার করে দেখবেন, যখন এমনি কোনো কারণ ছাড়াই করে দেখবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো এটা খুব মানে খুব শক্তিশালী। আপনি বোঝেন বলে আমি টেকনিকটা করালাম না, আপনি ইজিলি করতে পারবেন, কিচ্ছু না, জাস্ট নিজের ফোকাসটাকে এখানে, এখানে ভাইব্রেশনটাকে অবজার্ভ করা, আর ফিল করতে পারবেন যে হঠাৎ করে যেন আমার মধ্যে একটা আরামের অনুভূতি শুরু হয়ে গেল। এক্ষুনি এসছে, এক্ষুনি এসছে। আপনি বললেন, আমি করলাম, কয়েক সেকেন্ডের মধ্যে আমি অনুভূতিটা পাচ্ছি যে হ্যাঁ তাই তো, ওরকমই মনে হচ্ছে। এবং আপনি যে বললেন না যে টিভিটা বন্ধ হয়ে গিয়ে, আমার ছোটবেলায় তো ওই ধরনের টিভি তো দেখতাম, এখন তো হ্যাঁ, অনেক ভালো টিভি হয়েছে, ওরকম করে বন্ধ এখন তো হয়ে যায়। টিভি ছেড়ে দিন, কিন্তু দেখবেন সেই ছোটবেলার টিভি গুলো কি বন্ধ হলো, টুক করে একটা জায়গা বিন্দুর মতো হয়ে স্ক্রিনটাই, ঠিক সেরকম আমাদের এইখান থেকেই মানে প্রজেকশনটা হয়, শুরু হয়। আর এই জায়গাটাতে আমরা যদি পুরো নিয়ে চলে আসি, ও আর প্রজেকশনের জায়গা পাচ্ছে না। আর এটা এত আরামের অনুভূতি দেয়, 2-5 মিনিট করলে না মনে হয়, আহ, কি আরামই না ফিল হচ্ছে। হ্যাঁ, এটা এটা কোথা থেকে জানলেন আপনি? আমি নিজে এটা মানে আমি নিজে বলতে নয়, আমি একজনের সাথে কথা বলছিলাম, তো তিনি বলছেন যে দেখুন, প্রজেকশন, আমি আমার মধ্যে কিউরিসিটি ছিল যে আচ্ছা, আমাদের মেন্টাল স্কিন প্রজেক্ট করে, এটা শিওর, ড্যাম শিওর। তো ওটা প্রজেকশনটা কোথা থেকে হয়, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গা থেকে হয় কি? তিনিও খুব এক্সপার্ট, তিনি বলছেন যে হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গা থেকে হয়। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে একটা ইয়ে করা যাক, যে এইখান থেকে
প্রজেকশন যখন এখান থেকে হচ্ছে, এই জায়গাটাকে যদি স্টপ করা যায় তাহলে কি এফেক্ট ফেলছে। হ্যাঁ। দিয়ে আমি মানে টেকনিকটা তিনি আমাকে করালেন, আমি বলছি ঠিক আছে আপনি কমান্ড দিন, মানে কমান্ড দিয়ে করা, আমি আপনাকে কমান্ড দিয়ে করাবো। দিয়ে দুজনে করে দেখলাম দুজনেরই একই ফিলিংস আছে। আরে বাস। তো আমার খুব ভালো লেগেছে এটা, আর বেশিক্ষণ লাগেও না এটার জন্য। হ্যাঁ, খুব পাওয়ারফুল। হ্যাঁ, আর মানে যদি কোনোদিন ঘুমও না আসে না, একবার করবেন। ও, মানে যখন ওর মাথায় ওর ভাবনা চিন্তা চলছে, জাস্ট দুম করে ওখানে বন্ধ করে দিয়ে এইখানে ফোকাস করে দেবো, তাই তো? একদম সেটা দারুণ জিনিস বললেন আপনি আমায়। পুরো ফোকাস। আমার আমার সত্যি মানে আমি এটা দিকে করে দেখলাম, আমি নিজেই ভেবে দেখছি সত্যিই তো তাই, যে কোনো ভিজুয়াল আসছে আমি টুক করে এরকম করে দিলে দেখলাম সত্যি তো তাই। এখানে এখনো ফোকাস, মানে আমি চোখ খুলেও এখানে ফোকাস করছি, আরাম পাচ্ছি বেশ। আর মানে দারুণ একটা জিনিস, আমি তো মানে আমি খুব আমার দারুণ লেগেছে। আর এবং নিজের প্রতি খুব ভালো লাগছে যে হ্যাঁ আমি এরকম একটা কিছু পেলাম। কারণ এগুলো দাদা আপনি। চিন্তা ভাবনা তো করি, চিন্তা ভাবনা করতে করতে যে আর এরকম আমি আমি কখনোই বলবো না যে আমি সব শিখেছি বলে সবকিছু আমার জীবন থেকে, আমার জীবনে একটাও নেগেটিভ চিন্তা নেই। হ্যাঁ, সিচুয়েশন কিছু অ্যাডভার্স আসলে সঙ্গে সঙ্গে কিছু তো আসে, কিন্তু আমি দেখেছি যে বা কোনো এক্সাইটমেন্টের কোনো জিনিস থাকে, কোনো একটা আপনার বড় সেশন নেব তার আগে, তো আহ, সঙ্গে সঙ্গে আমি কি করি পুরো ইয়েটাকে এটা করুন। আচ্ছা, মানে এটা আমি এটা বলছি, এটা খারাপ এমন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে হতে পারে যেটা প্রচন্ড মনে করুন আমাকে মানে পড়তে পড়তে ভালো লেগে গেছে, সত্যি আজকেও হচ্ছিল এটা আমার সাথে। দেখছিলাম যে আমি একটু হাঁপিয়ে গেছি, আমার মন করেছে কি খুব সাংঘাতিক কাজ করছে, এ তো দেখছে ভালো পড়তে পারছে, হুম। ভালো রিলেট করে করে পড়ে যাচ্ছে, তো করে থেকে আমাকে একটু অন্যদিকে আমি মুভ করি, আমি আবার নিয়ে আসি, আমি আবার নিয়ে আসি। তো এই যে এই সমস্ত জায়গায় যেখানে এরকম হবে, যেখানে প্রচন্ড হাইলি এক্সাইটেড হয়ে যাব, এত বেশি এক্সাইটমেন্ট হয়ে যাবে যে তখন ধরে রাখতে পারবো না, সমতাভাবে থাকতে পারবো না, তখন তখন কি মানে আমি এটা ব্যবহার করে দেখতে পারি, যে যখন খুব হাই এক্সাইটেড জিনিস হয়ে যাচ্ছে তখনও এটা করে দেখা যেতে পারে? একটা কথা বলছি দেখুন, মানে হাই এক্সাইটেড তো ভালো, ভালো কাজে যখন হাইলি এক্সাইটেড হবেন ভালো, কিন্তু মাঝে কি দরকার বলুন তো, একটু রেস্ট দরকার। আপনি জাস্ট তখন না এটাকে মানে কি বলবেন অ্যাপ্লাই করে একটু রিল্যাক্স ফিল করে আবার আপনি শুরু করুন। তাহলে কি আপনি মানে লার্নিং জোনে থাকবেন, নিজেকে লার্নিং জোনে রাখা। ঠিক, ঠিক, ঠিক আছে, ঠিক, ঠিক। আপনি যে জোনটাতে থাকতে চাইছেন, যে জোনটা ধরুন আপনি কখনো কোনো, যেমন আপনি ইয়েগুলো করেন, ম্যান্ডেলা আর্ট করেন, ঠিক আছে, হুম। ম্যান্ডেলা আর্টের সময় তখন আপনার ক্রিয়েটিভিটি দরকার, তখন আপনার মধ্যে ক্রিয়েটিভিটির দরকার, ঠিক আছে, তখন আপনাকে লার্নিং মোডের দরকার নেই। হুম। তো ক্রিয়েটিভিটি যখন দরকার, তো ক্রিয়েটিভিটি আপনি করছেন করছেন, কিন্তু তার সাথেও যখন করতে করতে আপনি একটু সময় হয়তো স্ট্রেস ফিল করছেন যে হ্যাঁ জাস্ট এটা করে নিন 5 মিনিট, এটা আপনার ক্রিয়েটিভিটিকে আরো বাড়িয়ে দেবে। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, এটা অনেক তাড়াতাড়ি, মানে এটা বিশাল বড় হ্যাক। বা এটার ভাবছেন মধ্যে হয়তো যে তাই তো কি করব কি করব, বা এইটা অনেক কিছু ক্রিয়েটিভিটি আসছে মাথার মধ্যে, অনেক কিছু ক্রিয়েটিভিটি আসছে, কিন্তু আপনি দেখছেন যে কোনোটাই ঠিক মতো সুইটেবল হচ্ছে না। জাস্ট মেন্টাল স্ক্রিনকে ব্ল্যাঙ্ক করে দেবে, ব্ল্যাঙ্ক করে যেভাবে আমি বললাম ব্ল্যাঙ্ক করে তারপরে আবার চিন্তা করতে শুরু করবে। আপনি দেখছেন আপনার কাছে অনেকগুলো অপশন আছে কিন্তু চুজ করতে পারছেন না, তাই তো কি করা যায়। সঙ্গে সঙ্গে মেন্টাল স্ক্রিনকে ব্ল্যাঙ্ক করুন, ব্ল্যাঙ্ক করে 1-2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট একটু ইয়ে হয়ে তারপরে আবার শুরু করুন। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। একদমই ঠিকই বলেছেন, এটা এটা আমিও, আমি একটা খুব ভালো সাজেশন পেলাম আপনার কাছে, এটা ভীষণ ভালো জিনিস পেলাম। মানে আমার ওই টেকনিক গুলো অনেক বড়, বাকি টেকনিক গুলো অনেক বড় লাগাতে গেলে। তো এটা ফাট করে এটা আসলে আসলে হবে কি, আমি দেখছিলাম, আমি কালকেও এটা ভাবছিলাম যে আমি যখন মনে করুন করছি করছি করছি, তারপরে একটা আনসুসফুল স্টেট আসছে, ঠিক আছে,
আস্তে আস্তে নেমে গেল। এবার এতটাই একটুখানি নেমে যায় না যে আমি যে এনএলপির টেকনিক লাগাবো বা কিছু করব, যে ধ্যান করবো বা কিছু করবো বা অন্য কিছু ভাববো, সেটা ভাবার জায়গায় না সেই স্টেটটা তখনও থাকে না। আমাকে কিছুটা পুশ করতে হয় সেই স্টেটটা থেকে তোলার জন্য উপরে। যেই একটু উপরে উঠবো তখন গিয়ে আমি লাগাতে পারি। আমি সেটা নিজে বুঝতে পেরেছি। তো আমি ধরতে পারলাম আপনার পুরো বিষয়টা। তো এটা তো খুব ইজিলি আমি যখন তখন যেখানে খুশি ফাট করে বন্ধ করে ৫ মিনিট বা ২ মিনিট এখানে ফোকাস করে, মানে এখানে চোখ বন্ধ করে ফোকাস করলেও একটা আলাদাই ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। হুম। তো তাতে সবচেয়ে ইজিলি করা যায়। আর তারপরে কি দেখুন, মানে আমাদের যে কোনো চিন্তা তার জন্য একটা প্রজেকশন দরকার। প্রজেকশন হবেই মেন্টাল স্কিলে। হুম, ইন্টারনাল কোনো থট হোক বা এক্সটার্নাল কোনো ইভেন্ট নিয়ে ভাবি, তার জন্য একটা প্রজেকশন দরকার। হুম, ঠিক, তো ঠিক, সেই প্রজেক্টরটাকে আমি যদি মানে অফ করে দিই, তখন আর সেই প্রজেকশনটা হয় না। ঠিক বুঝতে পারলাম। ক্লিয়ার? এটা এটা করুন, আমি আমি বলছি খুব এফেক্ট পাবেন, আমি নিজে পেয়েছি, আমি ওই জন্য শেয়ার করি। আচ্ছা, আচ্ছা। আরেকটা প্রশ্ন আছে, সেটাও করে নিই, আমার একটা দরকারি প্রশ্ন। মানে কি বলুন তো, দেখুন আমি এখন সত্যি বলছি আমি খুব ভালো আছি। জীবনটাকে প্রতি মুহূর্ত বাঁচছি। সত্যি বলছি, মানে এত ভালো আমি মনে হয় না আমার ২৬ বছরের জীবনে কোনোদিনও ছিলাম। সিরিয়াসলি বলছি। হুম। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে এই যে আমার কাছে ওই একটা ফেজ গেল ২০২০ পর থেকে, যেভাবে আমার মা গত হলো, এবং আমি না খুব অ্যানালাইজ আমার চলে মাঝে মাঝে, হুম। এরকম হলোটা কেন, খুব এরকম অনেক ধরনের অ্যানালিসিস চলে। তখন বুঝতে পেরেছি ২০২০-তে সত্যি আমি আননেসেসারি অনেক ট্রিগার বানিয়ে ফেলেছিলাম, যেটা আমার অজান্তে হয়েছিল। এবার এই যে জার্নিটা এরকম গেছে, কিছু টিচার ধোকা দিয়েছে। আমি সত্যি কথা বলতে গেলে কি জানেন তো, আমি পয়সাও দিয়েছি লোককে। সেখানে গিয়ে চেয়েওছি, বলেওছি নিজের কন্ডিশন, আমি পাইনি সার্ভিসটা তাদের কাছ থেকে সেইভাবে। আর তারপরে হয়েছে কি, ১-২ বার বলার পর যখন আমি দেখছি আমি পাইনি, আমার মন না তারপরে আমাকে ছাড়েও নি যে আরেকবার গিয়ে ওখানে জিজ্ঞাসা করে দেখি। হুম। তো এই করতে করতে হয়েছে কি, এবার আপনার সাথে যখন দেখা হলো, কথাবার্তা বললাম আপনার কাছে, তো আমার ওইটা তো বিরাট বড় উপকার হয়েইছে। আর কোনোদিনও আমার মায়ের ওই কথাটা আর আসেও না। একবারের জন্য আসে না ওই কথাটা আমার মায়ের, যে আমার মা কি বলেছিল। তো এবার হয়েছে কি, তারপরে মাঝখানে তো আপনার সাথেও মানে আপনি একটা অন্য কাজে জড়িয়ে গেলেন। তারপরে আমি বেদ স্যারের কাছে গেলাম। আমি সত্যি বলছি, আপনি যেভাবে আমাকে যা বলেছেন, বুঝিয়েছেন, জানি না, হয়তো বাংলায় হয়েছে বলে হয়তো একটুখানি মানে বায়াসনেসটা হতে পারে হয়তো। কিন্তু তারপরেও আপনাকে বলছি, আমি বেদ স্যারের কাছ থেকে যতটা আশা করেছিলাম তার থেকে আপনি সেখানে আপনি অনেক ভালো আমাকে ব্যাপারটা মানে বুঝিয়েছেন। বেদ স্যারের কাছে আমি যে আশা নিয়ে গেছিলাম, সেটা অতটা ভালোভাবে আমার সফল হয়। মানে আমার পূরণ হয়নি আশা। আপনার কাছে তার থেকে ভালোভাবে হয়েছে। তো তারপরে আপনার সাথে কথাবার্তা বলার পর, হালকা হওয়ার পর, তারপরে একবার ডিসিশন নিলাম, যাই একবার রাম স্যারের কাছে দেখি। একটা কোর্স তো করেছিলাম অর্ধেকটা। তারপরে ওটা করার পর আমি পুরো বাকি গোল মাস্টারি কোর্সটাও করেছি। বুঝেছি অনেক ধরনের ইমোশন নিয়ে ওখানে উনি বলেছেন, লিখেওছি, নোটসও বানিয়েছি, সব করেছি। বারবার করে দেখিও। আজকে আরেকবার দেখবো ভাবছি। মানে দেখে ছাড়বো আজকে। আমার ওটা দেখতে হবে। এখন বুঝলাম যে এনএলপি আর মাইন্ড আর ইংলিশ এগুলো হচ্ছে না মানে একটা, আমি আগে ভাবতাম যে এটা ওই কোন রকম ভাবে পাশে পাশে করে নিলে হয়ে যাবে। কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে এটা আসলে এটা পাশে পাশে নিয়ে করলে হবে না। এটা একটা সাবজেক্টের মতনই ট্রিট করতে হবে। পরীক্ষা আসুক কি না আসুক, কিন্তু এটা পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য, জীবনটাকে ভালো করে মানে যাপন করার জন্য এটা আমার লাগবে। নচেত হবে না, এ ধারা হবে না। হুম। এছাড়া হবেই না। হলে চাই লেজে গোবরে কিছু না কিছু একটা হবে। তো এত কিছু ঘটলো, আমি না মাঝে মাঝে ভাবি, আমার দেখুন আমার টাইম গেছে আমি জানি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে যখন আমি আনসক্সেসফুল স্টেটে থাকি, এটা খুব আসে যে এইভাবে হলো, মানে আমাকে এইভাবে টাইমটা যেতে হলো। আমি যদি একটু আগে পেয়ে যেতাম, ইয়ে হয়ে যেতাম, মানে এবং আপনাকে সত্যি কথা বলছি, আমি বুঝতে ঠিক না তখন পারি না। আমি জানি এটা আমার কাছে এগুলো সব শিক্ষা, কিন্তু আমার যে ফিলিংসটা থাকে না তখন বডির মধ্যে, হুম। সেই ফিলিংসটা কিন্তু আমাকে বোঝায় না যে আহা তুই একটা এত ভালো শিক্ষা পেলি। এখন নয়তো আপনাকে বলে রাখছি, এখন আমার কাছে কিন্তু সেটা আমি এরকম ভাবে এখন বললে আমি বলে দিতে পারবো, হ্যাঁ আমার কাছে এগুলো সবই শিক্ষা ছিল। এগুলো যদি আমার কাছে না হতো তাহলে আমি এই ফর্মটাই পেতাম না। এগুলো আমি এখন বলে দিতে পারবো। তো যেই আমি খুব আনরিসোর্সফুল স্টেটে যাবো না, কখনো কখনো আমি তো দেখেছি এটা, তখন আমি এগুলো বললেও আমি দেখি আমার ভেতরের যে ফিলিংস আছে না, সেটা মানতে চায় না। আর বডির ভেতর থেকে কনফিডেন্স না আসে, বডিতে কনফিডেন্সের ফিলিংস না আসলে, আমি অ্যাজ ইট স্টেট জানি করতে হয়, কিন্তু তখন আমি কিছুই করতে পারি না। কখনো কখনো এরকম দেখেছি আমি, যে আমি একদম মানে হেল্পলেস হয়ে যাই। আগে এটা বহু হতো। একটা সময় এত হতো যে আমি ওই আরবিআই এর পরীক্ষার আগে, আমার এখনো মনে আছে, হুম। আমি
ফর্ম ফিল আপটাও না জানেন, আমি মানে করতে চাইছিলাম না, ভেতরে ভেতরে বলছিল কি হবে ফর্ম ফিল আপ করে, তুই করেছিস, সবই করেছিস, তারপরেও তোর মানে, আমি সত্যি বলছি আমার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরও আমার কনফিডেন্স হচ্ছে না আমি পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবো। কোথাও না কোথাও একটা ভীষণ বিচ্ছিরি একটা ইয়েতে দলদলে ফেসে গেছিলাম। মানে আমি ভাবছিলাম কাকে বলবো, ভেতর স্যারকে তো বলেছিলাম যতটুকু পেরেছিলাম, কিন্তু তারপরেও সেগুলোতে লাভ হয়নি। আপনার সাথে কথাবার্তা হলো, লাভ হলো, কিন্তু তারপরে আমি আর আপনার মানে সেই যোগাযোগটা হলো না। আমি ভাবছিলাম যে আবার হবে কি না, হবে কি না, তার কারণ আমি সত্যি বলছি আমি খুব বেশ কয়েক বছর না লোকের কাছ থেকে চাইতে চাইতে গিয়ে গিয়ে করতে করতে ঠিকঠাক না পেয়ে না প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলাম, ভীষণ হতাশ হতাশ হয়ে পড়েছিলাম। আপনাকে আপনার মানে এই পারসেপশন আজকে আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মানে আমি ওই পারসেপশনটা ইয়ে চাই যে ওই যে এতগুলো বছর যে গেল আমার, আমার অনেক ঝাড় হয়েছে এই জিনিসটা পাওয়ার জন্য, এত ঝাড় থেকে ঝাড় কেন হতে হলো। ওকে, আমি এই পারসেপশন আপনার আজকে দূর করে দিচ্ছি। দারুণ প্রশ্ন করেছেন, আমি খুব এক্সাইটেড এটা শেয়ার করবো বলে। একটু হোয়াইট বোর্ডটা আমি শেয়ার করে নি, বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা আপনার এই হোয়াইটটা ব্ল্যাক হতে পারে? না, এটা ব্ল্যাক করা যাবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাও মোবাইল অসুবিধা হবে না, বলুন। না, লেখা আমি তো লিখবো, ওটা একটু হ্যাঁ বড় হ্যাঁ। করে লিখছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, প্রথম কথা, যে ইউনিভার্স সবসময় এক্সপ্যানশন। এক্সপান্ড করতে, হুম একটা আইস একটা আইস বরফের টুকরো হুম কি হয়, সেটাকে টেবিলে রেখে দিলেন, হুম। সেটা কি হয়, ধীরে ধীরে গলে জল, তারপরে খানিকক্ষণ পরে সেই জলটাও চলে যায়, বা কিছুদিন পরে সেই জলটাও চলে যায়। হ্যাঁ এই প্রসেস কেন হচ্ছে? এই প্রসেসের কারণ হচ্ছে ইউনিভার্সের সবকিছু এক্সপানশন চায়, ইউনিভার্স নিজেই চায় এক্সপানশন। হ্যাঁ ঠিক। প্রথমে জল হলো, এক্সপান্ড করলো, জলটা আবার বাষ্পীভূত হলো যাতে আরো এক্সপান্ড করতে পারে। ঠিক সেরকম একটা বীজ, একটা ছোট্ট বীজ যেটাকে পুঁতছেন, সেই হ্যাঁ বীজটা দেখুন, এইটুকু একটা বীজ, সেটা ধীরে ধীরে গ্রো করছে, এবং সে যতটা পারে গ্রো করছে, হ্যাঁ যতটা পারে গ্রো করছে। হ্যাঁ। ক্লিয়ার তো? ইউনিভার্স চায় এক্সপানশন, এবং এই এক্সপানশনের জন্য খালি সুইটেবল ওয়েদার হলে হয় না। ভালো করে বুঝুন, খালি যদি সুইটেবল ওয়েদার হয় তাহলেই হ্যাঁ হয় না। যেমন আমি এখানে উদাহরণ দিই, আপনি একটা টবে বট গাছ লাগিয়ে দিলেন, হ্যাঁ বট গাছ কিন্তু বাড়বে, টবেও বাড়বে, কিন্তু সেটার মাত্রাটা কত, এত বড় হবে খুব জোর, হ্যাঁ সেখানে ডালপালা ছেড়ে সবকিছু করবে, কিন্তু ওই একই টাইমে সেম সেম দিনে জন্মগ্রহণ করেছে এরকম চারা আপনি বাইরে লাগান, সেটা হ্যাঁ, ওই টাইমেই অনেক বড় হবে, হবে তো? একদম। এবার দেখুন মজাটা, এই চারাটাকে আপনি রেগুলার রেগুলার জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, যত্ন করছেন, হ্যাঁ আর ওই চারাটা কিন্তু রেগুলার জলও পাচ্ছেন, আচ্ছা। কখনো ঝড়ের সামনা করতে হচ্ছে, হ্যাঁ 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 কখনো মানে কি বলবো, খুব রোদের সামলা করতে হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো? এবার আপনি বলুন যে এই দুটো যে একই সঙ্গে গাছ দুটো যেগুলোকে পুঁতেছিলেন আপনি, একই সময়ে যে বীজগুলোকে পুঁতেছিলেন, সেই গাছের কোনটা রেজিস্ট্যান্স পাওয়ার বেশি হবে, কোনটা বেশি মানে, এক তো হচ্ছে গ্রো করলো বাইরেরটা, এটা তো ক্লিয়ার। দ্বিতীয়ত হ্যাঁ। হচ্ছে যে কোন গাছটা বেশি ফল দেবে, কোন গাছটা মানে কি বলবো, তার রেজিস্ট্যান্স পাওয়ার বেশি হবে। বাইরে লাগানো গাছটা রেজিস্ট্যান্স পাওয়ার বেশি হবে বেশি হবে। যতটুকু আমি বুঝতে পারলাম। দেখুন, হ্যাঁ ইউনিভার্সের ন্যাচারাল নিয়মটা হচ্ছে এক্সপানশন। হ্যাঁ সেখানে ইউনিভার্স মানে ঝড় বৃষ্টি সবকিছু রেখেছে, হ্যাঁ। সেটা আমাদের জীবনের ক্ষেত্রেও আলাদা নয়। আচ্ছা। আপনি যদি নিজেকে একটা বীজ কল্পনা করেন, ঠিক আছে, সেই হুম বীজটা বেড়ে উঠছে
এই ঝড় ঝাপটাগুলো আছে বলেই আপনি স্ট্রং হচ্ছেন, আপনি আপনার মানে ইন্টারনাল গ্রো করছেন, আপনি হ্যাঁ, স্ট্রেংথেন হচ্ছেন। ঠিক। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তো এই হুম। জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখুন, আরো আরো মজার জিনিস, ইউনিভার্সের আচ্ছা, আপনি কি সবকিছু। লিখছেন? হ্যাঁ, আপনি কি, আচ্ছা, আপনার লেখা এখন দেখা যাচ্ছে। আসলে কি বলুন তো, আপনার ফেসটা দেখতে পাচ্ছি না তো, তাই আমার একটু নিজের মনের মধ্যে না একটু ইয়ে হচ্ছে, মানে সংকোচ যাচ্ছে। মানে আপনার এখানে তো ফেস দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে পাচ্ছি। বোর্ডে তো আপনি একটুখানি লিখলেন, তো আপনি যদি চান যে আপনি মুখেই বলে দিতে পারেন, আপনি মুখেই বলে দিন। বোর্ডটা দেখে না ঠিক মানে হ্যাঁ, ইয়ে আমি জাস্ট লাগছে, মানে একটু আপনার বলে ফেস দিই, দেখতে পাচ্ছি না, আমার একটু ইয়ে লাগছে। হ্যাঁ একটু বোর্ড একটু হ্যাঁ, লিখে দিই তারপরে বলছি। হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সের সবকিছু কজ এন্ড এফেক্ট, কজ আর তার হ্যাঁ, এফেক্ট, কজ এন্ড এফেক্টে চলে। এবার কজে কি, আপনার লক্ষণ হচ্ছে আপনি, হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি যে আপনার এফেক্ট কি, রেসপন্সিবিলিটি কার? আপনার। জাস্ট আমি এটাকে স্টপ করে দিই, এবার বলছি। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ, এবারে ঠিক আছে। হ্যাঁ, এবার দেখুন যেটা, তাহলে কজ কে, এবার আপনি ভাবছেন যে তাহলে আমার জীবনে যা কিছু হয়েছে তার সমস্ত রেসপন্সিবিলিটি আমার। হ্যাঁ, মানে কিন্তু আমার, না, কিন্তু সেটা কিন্তু নয়, আমি জানি, সেটা জানি আমি। না, সেখানে আপনার, হ্যাঁ আপনার রেসপন্সিবিলিটি, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রভাব আপনার জীবনে পড়েছে ঠিকই, কিন্তু আপনার জীবনে এক্সটার্নাল বেশ কিছু জিনিস আছে। যেমন ধরুন একজন ব্যবসায়ী খুব ভালো বিজনেস করছিল, ঠিক আছে, করোনা কালীন 1.5 বছর বা 1 বছর যেটায় তার বন্ধ হয়ে গেল, তার মানে সংসার চালাতে বেশ কিছু ডেবিট হয়ে গেল, তিনি আর ব্যবসা শুরু করতে পারলেন না। তাহলে কি বাইরে এক্সটার্নাল ফোর্স হুম, এটাকে ইনফ্লুয়েন্স করলো, এই কজটাকে, তার এফেক্টটা কি পড়লো? তিনি ডেপতে চলে গেলেন, তার মনের মধ্যে টেনশন শুরু হলো, তার সংসারে সংসার চালানো মুশকিল হলো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, খালি এটা নয়, এটা তো বললাম যে ধরুন একটা ইনসিডেন্ট বা এক্সিডেন্ট, সেরকম প্রত্যেকটা মানুষ বা যে সমাজ, যে পরিবেশে আমরা আছি, সেগুলো কিন্তু আমাদেরকে এইভাবে ফোর্স প্রোভাইড করছে, আমাদেরকে আমাদের কজ ক্রিয়েট করছে, আর যার প্রভাব লাইফে এইগুলো ক্রিয়েট হয়। মানে কখনোই ভাববেন না যে আহ, আপনার মনের মধ্যে যে ফিলিংস গুলো, সেটা আমি বলছি হয়তো এরকম থাকতে পারে যে আমার জীবনেই কেন এরকম হচ্ছে, আমি তো চাইছি একটা ভালো মানুষ আমাকে গাইড করুক, আমি ভালো মেটেরিয়াল পাই, আমি তার জন্য যেটা ইয়ে আছে সে সবকিছু প্রোভাইড করতে রাজি আছি, বা আমি স্টেপ নিচ্ছি, কিন্তু বারবার আমার সাথে এরকম কেন হচ্ছে? এটার কারণটা হচ্ছে আপনি একা নন, এই হ্যাঁ, যে এটা ঠিক। ফোর্সেস গুলো, এক্সটার্নাল ফোর্স গুলো এই হ্যাঁ, প্রভাবিত করছে। আপনি কি দেখে চুজ করবেন একজনকে যে ইনি আমাকে ম্যাথ ভালো করাতে পারেন? জানবেন হ্যাঁ, থেকে? আপনি জানবেন মেবি সোশ্যাল মিডিয়া, মেবি কোনো বন্ধুর কাছ থেকে। হুম, হুম, তো সেখানে কি করা হচ্ছে? শো আপ করা হচ্ছে। হুম, আপনি কতটা তার ডিপে যেতে পারেন? তার ডিপে তো বাইরে থেকে আপনি যেতে পারেন না। ঠিক। আর আপনি যখন এক্সপিরিয়েন্স করবেন, সেটা সেটা কি হচ্ছে, আপনার মানে কি বলবো, ইনফরমেশন গ্যাদার করলেন, একটা নলেজ, কিন্তু সেই নলেজটাকে এক্সপিরিয়েন্স যখন করছেন, তখন আপনি বুঝতে পারছেন না এই ব্যক্তি তো আমি যেরকম চাইছি সেরকম নয়। ঠিক। তো এর জন্য আপনি সম্পূর্ণ রেসপন্সিবল নন। আপনি কি করতে পারেন, হ্যাঁ আমি আর একটু দেখি আর কে হতে পারে, অপশন আরো যদি কেউ থাকতে পারে, দেখলেন। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। ঠিকই বলেছেন। ক্লিয়ার? দেখুন কিছু মনে করবেন না, আপনি
আপনার মাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন অনেক, এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনি নিতে পারেন, কিন্তু আপনি ঠিক করতে পারেন না যে তিনি সত্যি এই পৃথিবীতে থাকবেন না চলে যাবেন। এটা তো এটা আপনার একদম হাতে ঠিক নেই। এটা একদম ঠিক বলেছেন। এটা আমি নিজে তো আমারও এই কটা দিনের এক্সপিরিয়েন্স আমি বুঝতে পেরেছি। এটা আপনার হাতে নেই। আপনার মানে আপনার হাতে কন্ট্রোল আছে ঠিকই। কে সার্কেল অফ কন্ট্রোলে কে আছে? আপনি নিজে নিজেকে হ্যাঁ, কন্ট্রোল করতে পারেন। কিন্তু এই যে ফোর্সেস গুলো যেটা কজ ক্রিয়েট করছে, তার এফেক্টটা আমরা কি করি, অনেক সময় রিগ্রেটে চলে যাই, তাই তো আমি কি পাপ করলাম, আমি কি আগের জন্মে পাপ করেছি, কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি এত এফোর্ট দিচ্ছি রেজাল্ট কেন আসছে না। কিন্তু না, অ্যাকচুয়ালি মানে আপনার এরকম গলদ নেই, গলদটা হচ্ছে সিস্টেমে। কোন সিস্টেমে? এই ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটাকে প্রভাবিত করছে, প্রত্যেকটা জিনিস। বুঝতে পেরেছি আমি ব্যাপারটা, আমি পুরো আজকে আমরা বুঝতে যতই পেরেছি। বলি যে কে পলিটিশিয়ানে আমার কোনো ইন্টারেস্ট নেই, কে গভর্নমেন্ট আছে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এইগুলো প্রভাবিত করছে আমাদের জীবনকে। হ্যাঁ, আমরা ইন্টারেস্ট না নিতে পারি, ঠিক, ঠিক, এটা আমাদের চয়েস হতে পারে, কিন্তু ঠিক, এগুলো প্রভাবিত করছে। একদমই, একদমই করেছে। ঠিকই বলেছেন আপনি। এই আজকে ব্যাপারটা এটা একটা কথা খুব ঠিকই। ভালো করে ভেবে দেখুন, মানে যদিও এইসব কথা আহ, খুব একটা বলা উচিত নয়, তাও আমি বলছি। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ছেলে মেয়েরা বেকার আছে, তাদের মধ্যে আপনি বলুন যে 2000 5000 জনেরও কি একটা ভালো স্কুল টিচার হওয়ার যোগ্যতা নেই? হ্যাঁ, সে তো আছেই, কিন্তু এখানে তো এরা খুব রিক্রুটমেন্টে ঝোল করে করে ঝুল করে করে তো অবস্থা খারাপ করে দিয়েছে। তাহলে মানে সেখানে কি হচ্ছে বলুন তো? মানে সেই ছেলে মেয়েগুলোর জীবনটাকে আমি এটা বোঝাতে চাইছি, যে সেই ছেলে মেয়েগুলোর জীবন, তারা তো পড়াশোনা ভালো করে করেছে, তাদের মধ্যে নলেজ আছে, তারা হয়তো পড়িয়েও অনেক এক্সপার্ট হয়ে গেছে, বিভিন্ন স্টুডেন্ট পড়িয়েছে, সে প্রাইভেট টিউশন হতে পারে বা কোনো স্কুলে ভোকেশনালে হতে পারে, যাই হোক, তারা এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের জীবনকে কি প্রভাবিত করছে বাইরে থেকে? হ্যাঁ, এটা আমি বুঝলাম, কিন্তু এটা বাইরের সিস্টেমটা তো একটা আমি বুঝতে পেরেছি। আপনি একদম ঠিকই বলেছেন। তার কারণ এটা একটা, আমি তো একা খেলোয়াড় নই, অন্য আরেকজনও অন্য রেসপন্সও অনেকে রেসপন্স করছে, মানে অন্যান্য ফ্যাক্টর গুলো আছে যেগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো না। হ্যাঁ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি এই কটা দিনে, যদি আমি ঠিকঠাক করে তখন ইনফ্লুয়েন্স করতে পারি, মানে আমি যদি আমার রেসপন্স অনেকটা ঠিক রাখতে পারি, নিজের স্টেটের উপরে কন্ট্রোল রাখতে পারি, আর নিজের মনকে তখন, মানে এখন যেহেতু পারি করতে, তাই আমি বুঝতে পেরেছি। তো কি জানেন তো, আমি আজ যে ম্যাচুরিটিতে আছি, আমি সেটা জানি যে এই ম্যাচুরিটিতে যদি আমি 2023 2022-এ যে ঘটনাগুলো আমার সাথে প্রিপারেশন রিলেটেড ঘটে গেছিল, এবং সেগুলোতে আমার কাছে কিন্তু ওটা আমার একদমই হাতে ছিল না, যেগুলো ঘটেছিল সেগুলো কিন্তু আমার একদমই হাতে ছিল না। আমার সামনে যেটা ঘটেছিল সেই অনুযায়ী আমাকে অনেক কিছু ডিসিশন নিতে হয়েছিল, কিন্তু আমি এখন, আজও আমার মনে আছে, যখন আমি ডিসিশনটা নিচ্ছি, তখন দেখছিলাম যে আমার কিরকম হার্টবিট বেড়ে গেছে, কিরকম ভাবে ভাবনা চিন্তা করছি। মনে হচ্ছে আমি একটা, আমার না, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি 2023 পর্যন্ত, ইনফ্যাক্ট 24-এর পরে মাঝখান থেকে তো অনেকটা ঠিক হয়ে গেছি, 2023 এবং 24-এ হাফ পর্যন্ত আপনার সাথে যেদিন কথা হলো, সেদিনও পর্যন্ত আমি নিজে এখন বুঝতে পারি, তো আপনার সাথে যেদিন কথা হলো, আমি জীবন কাটিয়েছি ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স। ঠিক আছে, আমার মা গত হয়ে যাওয়ার পর থেকে আমার এটাই চলেছে। কারণ করোনা যা এইভাবে এসছে, বাবার যেরকম অবস্থা আমি দেখেছি, মানে বাবার একটা সাধারণ অপারেশন হয়েছিল, সাধারণ একটা অপারেশন, গল ব্লাডার বাদ দেওয়া হয়েছিল। আর সেটাকেও আমার, মানে তখন কি আমার বাড়ির লোক আমার কিন্তু প্রচন্ড সাপোর্ট করেছে, আমার আত্মীয় স্বজন আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে যে এরকম মানে ঝড় উঠতো, আমি তো দেখতাম, মানে আমি নিজে বুঝতে পেরেছি যে আমার যা, মানে এক্সটার্নালি দেখুন, আমার এক্সটার্নাল ফ্যাক্টর কিছু জিনিস আমার হাতে নেই, কিন্তু একটা জিনিস খুব বড় সড়ো হাতে আছে, যে আমার বাবা সরকারি চাকরি করে, আর টাকাটা পাচ্ছে এখন, মানে আমার বাবার যা হেলথ কন্ডিশন, তারপরেও যে টাকাটা পাচ্ছে, সেটা একটা যথেষ্ট ভালো টাকা, যা আমাদের দুজনের খেয়ে পড়ে পুষিয়ে যায়, যথেষ্ট ভালোভাবে যায়, এবং এখনো যথেষ্ট দিন পর্যন্ত আছে, তার মধ্যে আমি দাঁড়িয়েও যেতে পারবো, সেটাও আমি জানি। কিন্তু আমার রেসপন্স গুলো যেরকম হয় না, সেটা মানে আমি দেখার মতো তখন ছিল, যে দেখার মতো হতো,
যে আমার কিছু একটা গন্ডগোল ঘটলো, কিছু একটা নতুন কিছু আসলো, আমার মনে হলো যে এটা একটা থ্রেট, ইমিডিয়েট যদি সলভ না করি এটা আমি নয়তো প্রোক্রাস্টিনেশন করে ফেলবো, আমি এই করে ফেলবো, আমি সেই করে ফেলবো, মানে সাধারণ জিনিসকেও ঘেঁটে করতাম আমি নিজে, আমার মনে হয়। আমার এটাই মনে হয়েছে যে আমার খালি এটাই খারাপ লাগা আছে, আমি জানি ওই সিচুয়েশনে ওই ম্যাচুরিটিতে আমি ওইটাই করতে পারতাম, তাছাড়া আমার কাছে কিছু ছিল না, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হতো ও মানে হয় যখন আমি ওরকম খারাপ স্টেটে যাই, তখন মনে হয় যে এটা আমি তখন এরকম করলে কি আজ আমার এই পরিস্থিতি হতো, আজকে কত ভালো জায়গায় থাকতাম, এই হতাম সেই হতাম, মানে এটা আজ থেকে আমি জানি এগুলো, দেখুন এগুলো কনসিয়াসলি এবং আজও এখন যে স্টেটে আছি আমি খুব ভালো করে জানি এগুলোর কোনো মানে নেই। কিন্তু তখন যে আমি পরিস্থিতিতে পড়ি না, তখন আমার না কিছু একটা চাই। যেমন আপনি আমায় বললেন এক্ষুনি যে বট গাছটা বাইরের সমস্ত কিছু ঝড় জল সহ্য করে ওঠে, তার স্ট্রেংথ অনেক বেশি, যে বট গাছটা টবে হয়ে যাওয়া, টবে হয়তো খুব সম্ভবত বনসাই হতে পারে, আমার মনে হয় যে ছোট ছোট যে চা হ্যাঁ, করে হ্যাঁ। না জাপানিজ গাছ, ওটা হয়তো টবে হতে পারে, হুম। হয়তো। কারণ এমন টবে, তাহলে তো টব ফাটিয়ে হচ্ছে বেরোতে হবে যদি ওর বড় হতে হয়, হুম। সেটা হয়তো খুব সম্ভবত বনসাই হতে পারে। কিন্তু বনসাই তো আর আমার যতদূর মনে হয় সে তো আর বড় সড়ো ঝড়ঝাপটা তো টিকবে না, ও তো একটা আর্ট ফর্ম হতে পারে, যে আবার ছোট ছোট গাছ বানিয়েছি, হুম। বনসাই করেছি। কিন্তু যে বট গাছ হয় সে তো তাকে সত্যি অনেক কিছু ঝেড়ে টেড়ে ইয়ে হতে, যেমন এই যে বোটানিক্যাল গার্ডেনে একটা বিশাল বড় যে বট গাছ আছে 400 বছর পর্যন্ত, তো ঝেলেছে বলেই আছে 400 বছর, মাঝখানের কাণ্ডটা হয়তো পোকায় ধরে কেটে ফেটে দিয়েছে, কাটতে হয়েছে, পোকায় ধরে গেছিল হয়তো তাই, হুম। কিন্তু এখনো বেঁচে দিব্যি আছে সে, সেটাই। 400 বছর অনেক কিছু দেখেছে সে। তো ওটাই দেখুন নিজেকে, যে ইউনিভার্স আমাকে এক্সপান্ড করার জন্য যা কিছু ইয়ে হচ্ছে সেটা আমাকে এক্সপান্ড করার জন্য, তো আমি কোন জায়গাতে এক্সপান্ড করতে পারি নিজেকে, আমার এক্সপানশনের দরকার তো। ভাবুন না যে আপনি কত এক্সপান্ড করতে পারেন, আর হুম, এক্সপানশন দরকার আছে। দরকার তো আছে। আমি বলছি না যে এটা একটা জব পাওয়ার ক্ষেত্রে খালি, এটা সব ক্ষেত্রেই। ঠিকই, ঠিকই। আর দেখুন আমি আপনি আপনাকে এইটা বলুন। সাপোজ আপনি একটা জব পেলেন, সেই জবে আপনাকে ডোমিনেট করে রাখা হলো, সেটা আপনার এক্সপানশন হলো কি? হলো না। না হলো, হলো না। তো দেখুন মানে আপনার মানে এগুলো তো অনেকে বোঝে না, তাদেরকে বোঝানো যায় না, তো আপনি বোঝেন, আপনাকে ওই জন্য আমি বোঝাচ্ছি যে আপনার এক্সপানশন হচ্ছে, আরো কত হয় এটাকে চিন্তা করুন। আচ্ছা, আমি বুঝতে পারলাম। আপনি বলছেন যে আমি যে জব, আমি যেটা চাইছি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিজের দিক থেকে, হ্যাঁ, সেটার কথা ভাবতে আমি ওরকম যাচ্ছি। কিন্তু সেই জায়গায় যদি আমি এটাকে ভাবি যে আমি যে গ্রো করছি, আমি এক্স্যাক্টলি। কতটা আরো গ্রো করতে পারি, সেইটাকে আমি দেখতে চাই। সেইটার দিকে ফোকাসটা নিয়ে রাখতে চাই। এক্স্যাক্টলি, কারণ দেখুন আমি যে বললাম একটা বরফের টুকরো না, সেটা এইটুকু থাকে, এইটুকু, কিন্তু তার যদি ভেপারটাকে আমরা দেখি, একটা ভেপার মানে ঘর ভর্তি ভেপার হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা জল হয়তো একটা টেবিল, এই টেবিলটাকে হয়তো পুরোটাই ছড়িয়ে যেতে পারে, ওই বরফটা গলে যদি জল হয় টেবিলটাই ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ, এক্সপান্ড হলো। কিন্তু যখন সেটা ভেপার হয়ে যাবে সেটা গোটা রুম ছড়িয়ে যাবে, তাই না? তো কতটা বেশি এক্সপান্ড হলো। ইউনিভার্সের নিয়মটা এটা কিন্তু, ইউনিভার্স বলছে যে এক্সপান্ড হও, এক্সপান্ড হও, এক্সপান্ড হও। আচ্ছা, আপনি খুব ভালো করে দেখুন, মানে একটু চোখের সামনে দেখুন, একটা সর্ষে দানা, ঠিক আছে, এই ছোট্ট দানা, সেটা থেকে একটা সর্ষে গাছ হলো, হ্যাঁ, সেই সর্ষে গাছটা কত বড় হলো, প্লাস সেটা কতগুলো সর্ষে দানা নিয়ে বড় হলো। একদম এটা আমি বুঝতে পারি। এটা আমি জানি গ্রোথ এন্ড কন্ট্রিবিউশন এর ব্যাপারটা এটাই। গ্রো আগে করলাম, তারপরে ভালো মতো কন্ট্রিবিউশন করতে পারলাম, যে আমি এত পেরেছি, এতটা গ্রো করেছি, তো ভালো করে কন্ট্রিবিউট করতে পারবো। সেটা আমি চাই নিজের থেকে করতে। হুম। আর আমি নিজে দেখেছি, জানেন তো এই বিপাশনা মেডিটেশন এর সম্পর্কে আমি হ্যাঁ, হ্যাঁ, তো আমি বিপাশনা মেডিটেশনের এই যে গেছিলাম, আমি এটা জানতাম এই সম্পর্কে। কিরণ বেদি বলে একজন আইপিএস অফিসার আছেন, উনি তিহাড় জেলে এটা শুরু করিয়েছিলেন বিপাশনা মেডিটেশন। এবার কি মেডিটেশনে কি হয় আমি তো নাম শুনেছি, কিন্তু কখনো তো ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাইনি। হুম। সেদিন যে লাস্ট হলো, সেদিন কিছু ভিডিও দেখানো হয়েছিল, তো আমার দেখে খুব ভালো লেগেছিল। সত্যি চাইলে যে কিরকম করা যায়, আমি যেটা শুনেছিলাম, যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করেছি, মানে অনুভূতির স্তরে চলে এসেছে ব্যাপারটা, তো
তো আমি বুঝতে পেরেছি যে তিহার জেলে যখন এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে না এই জিনিসটা, হুম অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু যখন ইমপ্লিমেন্ট করা হয়েছে তখন দেখা গেছে যে ইয়ার জেলে যে যে কজন মানে যারা ওখান থেকে যে কয়েদিরা ছিল, যারা পরে বেরিয়ে যেত পরে, যখন বাইরে বেরোতো সমাজে গিয়ে, তারা অনেক বেশি সমাজে গিয়ে আরো খারাপ খারাপ কাজ করতো, কিন্তু বিবেচনা করার পর তাদের মধ্যে এমন পরিবর্তন এসছে, এমন পরিবর্তন এসছে যে তারা গিয়ে একদম অন্যরকম মানুষ হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছে যে মানে আগে যারা চিন্তা যে এত খারাপ খারাপ কাজ করবে, তো পুরো অন্যরকম মানুষ হয়ে গেছে। হুম তো আমি দেখছিলাম যে সত্যি চাইলে কাজ এখানে চাইলে, আমি জানি এটা, তো এখানে করলে যে কতটা এফেক্ট ফেলে দেওয়া যায়, আমি সেটা এই ধরনের যখন এক্সাম্পল দেখি না ভালো লাগে। কিন্তু এই যে এখন পশ্চিমবঙ্গের যে অবস্থাটা, হুম যেটা চলছে, আমাদের এই মুখ্যমন্ত্রী, মহান মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় যা চলছে, দেখার তো মতো মানে একদমই বলতে গেলে কি বলবো, ওপরের তল তো মানে ওপরের ভাগটা তো পচেই গেছে, ওপরের যে আইপিএস আইএএস অফিসার গুলো যেগুলো বসে আছে একদম মুখ্যমন্ত্রীর যে জায়গা, মানে যাদের সাথে একদম কন্ট্যাক্ট, তারগুলো সেগুলো পচেই গেছে। পচে গেছে এই কারণে বলছি, ওদের এক্সটেনশন দরকার আছে। চাকরি হবে 60 বছর পরে কি করবে বুঝতে পারছে না, এতদিন এত কিছু করে এসছে। আমি নিজেও ভাবি যে কতটা মেন্টাল ব্যারিয়ারে ফেসে আছে। নিজে বসে ইউটিউব চ্যানেল খুলে বসে বসে বলতে শুরু করলে, নিজের জীবনের এক্সপিরিয়েন্স বলতে শুরু করলে বহু পয়সা কামিয়ে নিতে পারবে। এখন লোকে যা আছে একটুখানি ভিডিও এডিটিং এসব শিখতে হবে শুধু, হুম তা তো নয়। আমাদের তো এ চাই, ওই চাই, সেই চাই, আর আরো অনেক কিছু তো ঘাপলাবাজি করে। তো এই জন্য হয়েছে কি পুরো এইরকম অবস্থা হয়ে ফেলে রেখেছে। এগুলো ভাবলে খারাপ লাগে ঠিকই, কখনো কখনো মনে হয় যে এইটা সিস্টেমটা সত্যিই ডমিনেট করে, কাউকে ক্রিয়েটিভ করতে গেলেও সেখানেও যথেষ্ট সিস্টেমের সাথে তাকে লড়তে হয়। ইডেন বিট তো অনেক মানে অনেক কিছু ভেঙেছেন, অনেক ট্রেডিশনাল জিনিস ভেঙেছেন, তো তার জন্য ওনাকে অনেক অনেক কথাও শুনতে হয়েছে। কিন্তু এগুলো জানি, এগুলো পার্ট। কিন্তু আমি কি জানেন তো কেন আমি বলছি না, আমার এই ভয়টা খুব হয় তখন হতে থাকে যে আমি হয়তো পেলাম না। এবার আমি 2020-তে অনেককে অনেক বলেছিলাম যে আমি করছি, আমার এরকম মাথায় আছে, জানেন তো এটা একটা পুরো ইমাজিনারি জিনিসপত্র আছে, আমি পেলাম না। দুম করে তাদের ইমেজ গুলো আমার মাথায় আসতে থাকে, মনে হয় যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা এলো, কি করছিস বল এতদিন পর। সেখানে গিয়ে আমি ভাবছি আমি এটা অন্য কিছু করছি, সেটা না, আমি ঠিক কেন জানি না ভেতরে ভেতরে কোথাও সেই সেই সময় যে স্টেটটা থাকে, সেই অনুভূতিটা থাকে, গিয়ে আমি না ঠিক মেনে নিতে পারি না যে এটা কেন এরকম হচ্ছে আমার। বুঝতে পেরেছেন তো? হুম হুম মানে আমি এই জায়গাটায় আমি আমি মানছি আপনার কথাটা একদম ঠিক যে তখন আমার মধ্যে না এরকম ইয়ে চলে যে, দেখুন আপনি যেটা বললেন না, এই যে এক্সটার্নাল ফোর্স এর ব্যাপারটা আছে, এক্সটার্নাল ফোর্স সত্যি প্রভাব ফেলেছে আমার প্রিপারেশনের মধ্যে, প্রচন্ড প্রভাব ফেলেছে। আমি মানে লোকের কাছে গেছি, বলেছি, উল্টো আজে বাজে কথা শুনে গেছি, শুনেছি, যেটা চেয়েছিলাম সেটা পাইনি, অনেক ঘটেছে এসব কাজ। তো আমি ভাবি একটা জিনিস যে ঠিক আছে, তারপরেও ইয়ে হওয়ার পরও যদি আমি মনে করি যে ফিল্ডটা ছেড়ে পালাই, আপনাকে আমি বলেছিলাম না যে আমি যখন মাঝখানে আরবিআই নিয়ে করছিলাম, আমার মাথার মধ্যে খালি একটা জিনিস বাজতো, এসকেপিস্ট এসকেপিস্ট এসকেপিস্ট, কিন্তু বাজে না কথাটা, বাজতো। পরে বুঝতে পারলাম পজিটিভ ইন্টেনশন এটাই ছিল যে যেটা ঘটেছে কোনো না কোনো ভাবে সলিউশনটা বার করে। সলিউশন এটা নয়, ফিল্ড ছেড়ে পালানোটা বা অন্য কিছু করে নেওয়াটা সলিউশন নয়। তোর কাছে সব আছে, তো এত ভালো সাপোর্ট সিস্টেম আছে, তারপরে তুই কেন অন্যদিকে নিয়ে ভাবছিস? তুই করে দেখ না একবার, করে দেখ না একবার, করে দেখ না একবার। তখন করতে 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 আলটিমেটলি সলিউশন পেয়েছি। কিন্তু এই যে সলিউশনের জার্নিটা যে এরকম হয়েছে, এত গ্রাইন্ডিং হয়েছে সেখানে, এত ঘষাঘষি হয়েছে, এত পেইনফুল হয়ে গেছে কখনো কখনো না, যে আমি এটা ভাবছি যে সময়ও লেগেছে, এ হয়েছে সেই হয়েছে। তো এই যখন ওই লো স্টেটে থাকি না, তখন ঠিক এটা মাথায় আসে না, জানেন, তখন ঠিক মাথায় আসে না। তারপরে আবার এটা মনে হয় যদি আমি এটা না পাই, আমার যে ডিজায়ার্ড রেজাল্ট, এবং আমি দেখুন আমি ওই অনেকে ভাবে, অনেকে অনেক কিছু থাকে যে আমি করে এই ঘুষ নেবো ওখান থেকে, এই বিয়ে করার সময় এত টাকার ইয়ে নেবো। বিশ্বাস করুন আপনাকে আমি বলছি, আমি যদিও পাই, যেদিন পাবো, যাই পাই, যেদিন পাবো, যেদিন এটা পাবো, কোনোদিনও আমি এই ধরনের কাজকর্ম করতে যাবো না। তার মানে এই গ্রাইন্ডিং প্রসেসে আমি বুঝেছি, আমি যেটা তৈরি করেছি না নিজেকে, আমি যেদিন থেকে অহংকার, যেদিন থেকে আমি বহু বড় হনু এগুলো ভাবতে থাকবো, আমি জানি আমি কত জোরে পড়বো সে। যেদিন সময় আসবে আর কিভাবে তখন বাঁচতে হবে, কয়েকটা নেতাদের শুধুমাত্র পা চেটে বাঁচতে হবে যে বাবা আমাকে একটু দেখে দাও, হুম চাকরির পর এক্সটেনশন দিয়ে দাও, মানে ওটা আমি দেখে আমি ভাবি এদের কতটা মানে মেন্টাল ব্যারিয়ারে হুম পচে আছে। মানে এদের কাজকর্ম সেরকম কিছু নেই, কিন্তু মাসে মাসে 2 লাখ টাকা করে স্যালারি, কিন্তু এরা বেশ যথেষ্ট ভালোভাবে কনসলিডেট ফান্ড অফ স্টেট থেকে তুলছে লোকগুলো, এই বুড়ো বুড়ো লোকগুলো। আর আমার সম্মানও করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় প্রচন্ড গালাগাল করি যে এইভাবে টাকাগুলো নিচ্ছে। আর এখানে ডাব্লিউবিসিএস এর যে যারা পড়ছিল, প্রিপারেশন নিচ্ছিল, ওদের তো মানে ঝুলে গেছিল, আমি জানি না। ইনফ্যাক্ট আমি এখন ডাব্লিউবিসিএস নিয়ে ভাবতেও যাই না, জানেন তো, কষ্ট হয় ভেতর থেকে, প্রচন্ড কষ্ট হয় যে এ ঠিকঠাক করে নেবে না। এবং 2022-এ আমি একবারের জন্য দেখতে গেছিলাম, তখন যে কি কষ্ট হয়েছিল।
মানে 23-এ আসলে দেখতে গেছিলাম, 2022-এর পরীক্ষা নিয়েছে, 23-এ পর্যন্ত রেজাল্ট বার করতে পারেনি। খুব কষ্ট হয়েছিল জানেন তো, মানে আমার মানে মেনে নিতে পারছিলাম না যে এটা কি চলছে। তো মানে আর কি বল জানেন তো, মানে আমার এটা তখন মনে হয় যে আমি যদি এটা না করতে পারি, এই জিনিসটা আমি এত খাটার পরও না করতে পারি, আমি আমি হয়তো এখন বলতে পারবো যে এই স্টেটে যে হ্যাঁ প্রত্যেকে হয়তো বড় কিছু পেয়ে গেলাম, হয়তো হয়ে গেলাম আমি, আমি এই ফিল্ডে আমি তো জানি যতটুকু যে যে টিচার গুলো পড়ায় সে টিচার গুলো মেন্টাল ট্রেনিং কিছুই নেই তাদের। কখনো কখন যে কি না কি বলে দেবে তারা, আমি জানি যে ওই ওই যে ক্লাসের মধ্যে মাঝে মাঝে উল্টো পাল্টা বলে, ওতে অনেকের অনেক কি বাজেভাবে ক্ষতি করে তারা নিজেরাও জানে না। সেই জায়গায় আমি হয়তো আমার একটা এক্সপার্টিস তৈরি করে মেন্টরশিপিং করে দিয়ে আমি করে ফেলতে পারবো, আমার কাছে যে মেটেরিয়াল এখন আছে আমি জানি, সেটা আমি বুঝতে পারি। কিন্তু তারপরেও আমার মনে হয় আমি কি এটাকেই রাখবো, এটা করে রাখলে তো গুটি কয়েক লোক মাত্র পাবে এটা সুবিধাটা যাদের কিনা হাতে পয়সা আছে। কিন্তু যদি আমি এটাকে স্কিম বানিয়ে ওই রকম একটা লেভেলে বসে থেকে করতে পারি, এবং এটা হতে পারে তার কারণ জানি যে এই সিস্টেম করতে পারে, সিস্টেম যদি ওরকম ভাবে বডি গায়েব করে দিতে পারে মেরে, তার তথ্য প্রমাণ গায়েব করে দিতে পারে, তাহলে সেই সেই সিস্টেম চাইলে সেই কাজটাও এভাবে নামিয়ে দিতে পারে। এবং আমি যেহেতু পাইনি ছোটবেলায়, যেহেতু ওই স্কুলগুলোতে পাইনি, আমি যেটা চাই যে এইগুলো ওই রকম জায়গাতেই চলে যাক। আর আমি এটাও খবর পেয়েছি জানেন তো, এই বিপাশনায় গেছিলাম তো, ধম্মগঙ্গাকে, ধম্মগঙ্গা যেটা বিপাশনা সেন্টার, যেটা কলকাতার সবচেয়ে পুরনো সেন্টার ধম্মগঙ্গা, পানিহাটিতে আছে, হুম। তাদেরকে গিয়ে বললে, তাদেরকে বললে সেখানে কথাবার্তা বললে তারা স্কুল কলেজের স্কুলে অফিসে বিপাশনা করানোর মতো ফেসিলিটি মানে তারা অ্যাটলিস্ট সেটা প্রোভাইড করে দেয়, এবং এটা বিনামূল্যে, যতটুকু যা শুনেছি বিনামূল্যে, বা হয়তো যদি কিছু টাকা দিতে হয় সেটা সরকারের কাছে যা রেভিনিউ আছে দিয়ে দিতে পারবে। বহুত পয়সা নষ্ট করে এরা পুজো পুজো করে। এটা করে আমি যা দেখেছি, যা আমি সেদিন খবরটা পেয়েছি, এত পরিবর্তন এসছে। তো আমি চাইছি সত্যিকারের ভেতর থেকে চাইছি যে এটার পার্ট হয়ে আমি অ্যাটলিস্ট চেঞ্জটা করি, আমি চাই চেঞ্জ হোক, এবং এটা আমি চাই যে ম্যাসিভ লেভেলে হোক। আর আমি ওটা এই জন্যই বুঝতে পেরেছি যে ওটা ওখানে গেলে হয়তো ওই সিস্টেমটাতে গেলে সম্ভব হতে পারে ম্যাসিভ লেভেল, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। বাহ। আমি নিজে থেকে করতে গেলে একটা খুব সিলেক্টেড না একদম আপনার দেখুন, আপনারও আপনি করছেন ইউটিউবে এতদিন কাজ, আপনিও জানেন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আর যথেষ্ট ভালোভাবে, বাকি ভিডিওগুলোতে সত্যি কথা আপনি ভালো কন্টেন্ট দিলেও বা আপনার যে সময়সীমাতে আপনি যা বলেন না কেন, তারপরেও দেখেছি যে ঠিক লোকে আমি বুঝতে পারি না যে মানে ভালো জিনিস দেওয়ার পরে লোকে নিতে চায় না। এত কম কম ভিউ আছে, আমি সত্যি বলছি আমার দেখে এরকম লাগে যে আপনি সাস্টেন করেন কি করে, আমি ভাবি মাঝে মাঝে যে একটা ভিডিও তো খুব ভালো গেল, খুব ভালো ব্যাপার, তো তারপরের ভিডিও গুলোতেও মানে দেখছি ভালো কিন্তু জিনিস অনেক নিয়ে কথা কিছুর উপর বলছে। নির্ভর করে, ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। দেখুন, ওই জন্যই বলছি কি যে এক্সপান্ড করুন। হ্যাঁ। এক্সপান্ড করা ইউনিভার্সের মানে এটা হচ্ছে প্রবৃত্তি। হুম। আর আপনি এক্সপান্ড মানে অনেক করতে পারেন, আপনি মানে এক্সপান্ড করতে পারেন, আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে আর সেটাকে রিয়েলাইজ করছেন বলেই আপনার না এখন এইগুলো আসছে, নাহলে আসতো না। থোড়ি আপনার, দেখুন না আপনার ফ্রেন্ডদেরকেই দেখুন, আমি অন্য কোথাও যেতে বলছি না, দেখুন আমি জানি, তাদের এত সব চিন্তা ভাবনা আসবেই না। আমি জানি সেটা, তার কারণ আমি যে পথে হেঁটেছি আমি লোককে বলি, তারা মোটামুটি দেখে শোনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি আপনাকে বলছি আমার সাথে একজন শুরু করেছিল পড়াশোনায় ইউপিএসসির, সে আজকে দিচ্ছে এসএসসি সিজিএল, আর হচ্ছে কি রেলের কিছু একটা কয়েকটা পরীক্ষা সেগুলো দিচ্ছে। আমার ওগুলোতে বিশ্বাস করুন ইন্টারেস্টও নেই। কেন নেই? কারণ আমি এটা পারপাস নিয়ে ছুটছি, আমি জানি আমি করলে আমাকে একবার সুযোগ দিলে পলিটিক্যাল উইল থাকলে আমি আমি যা জানি আমি করে ছেড়ে দেবো। করবো কেন? তার কারণ আমি পাইনি তাই জন্য, আমি পাইনি। আমি সেই সার্ভিস গুলো তখন পেলে আজকে আমার জীবন অন্যরকম হয়ে যেত, পুরো অন্যরকম। আমার যেটা মনে হয়েছে যে আমি যেটা পাইনি আমি কেন এটা ইয়ে করতে পারি। আমি জানি, দেখুন দেখুন রাম ভার্মার, আমি একদিন না সেদিন গুনছিলাম জানেন তো, মানে সেদিন আমি যখন লেটেস্ট ব্যাচটায় ঢুকেছি, আমার মাথায় চমকে মানে বাজ পড়েছিল। প্রথম দিন তো সবাই আসে, 420 জন প্রথম দিন লাইভ ক্লাসে বসে আছে, 420 নাম্বারটা দেখলাম, তারপরে ভাবলাম আচ্ছা রিপিটার তো কয়েকজন ছিলাম আমরা মাত্র, তাদের কাছ থেকে তো গুটি কয়েক টাকা নিয়েছে মাত্র 420, দাম আমি বললাম ঠিক আছে 20 জনকে বাদই দিলাম, 400 ইন্টু যা ওনার ইয়ে 23,400 কত, সেটা আমি গুণ করে ভাবলাম যে লোকটা 1 কোটির কাছাকাছি রেভিনিউ তুলছে এই গোটা একটা শুধু সেশন থেকে। তারপর আমি এটাও মাঝে মাঝে ভাবছি যে 1 কোটি তো রেভিনিউ ঠিক আছে, তারপরে তার একটা অন্য কোর্স লঞ্চ হয়, সেটার জন্য বুকিং হয়ে যায়, এনএলপির ব্যাচটা শেষ হয় তারপরে বুকিং হয় তার জন্য, একটা ওনার একটা মানে প্রিমিয়াম কোর্স আছে, সেখানে পুরো মাইন্ড গাট সবকিছু বোঝানো উনি কিভাবে কাজ করে। সেটার জন্য প্রায় আমি দেখলাম যে শেষের দিকে
ওই ব্যাচ থেকে 50 জন জয়েন করে গেছে হুম এবং ইনস্টলমেন্টে টাকা ফাঁকা দেয়। তো আমি না ভাবছিলাম যে কত হতে পারে, শুনলাম ওগুলো দেখছি যে লোকটা 1.5 কোটি টাকার কাছাকাছি হচ্ছে রেভিনিউ হচ্ছে এক একটা ব্যাচ থেকে লোকটা মাসে আর্ন করছে। ইনফ্যাক্ট আমি জানি, যতটুকু শুনেছি উনি যতটুকু বলেন আর কি, সব তো উনি বলেন না, কিন্তু ওনার একটা সময় খুবই খারাপ সময় গেছিল, যেখানে ওনাকে হয়তো ওই কয়েকটা পড়িয়ে কিছু না কিছু ভাবে একটা টাকা উপার্জন করে এনে তারপরে বাড়িতে চালাতে হয়েছে, তারপর বাড়িতে বাচ্চা আছে তাদেরকে খেতে দিতে। একটা সময় ওরকমও গেছে জীবন। তো 33টা বছর লেগেছে লোকটার এই জায়গায় আসতে, যে একটা কথা বলছে এখন সব 400 জন মিলে যাচ্ছে, আর লোকেও জানে যে জেনুইন কতটা লোক। লোকটার কাছ থেকেই শিখে শিখে আজ অনেক লোক হয়েছে ঠিকই, কিন্তু ওনার জেনুইন ব্যাপার মানে ওনার যে ডেলিভারি, ওনার যে সততা, সেটা একটা আলাদা লেভেলের। হুম আমি ভাবছিলাম যে এনি তো তাহলেও 400 জনকে মাত্র করতে পারছে, কিন্তু এনার মতো লোককেই যদি বসিয়ে, এনাকেই যদি বসিয়ে গভর্নমেন্টের সাথে টাচ আপ করে যদি বিভিন্ন স্কুল কলেজ এগুলোতে করানো যেত, তো কত লোক জানতে পারতো, কত এক্সপানশন হতে পারতো। আমি এটাই ভাবছিলাম যে এই জায়গাগুলোতে কেন কাজ এখনো, মানে আমি বলছি না যে আমি সব মানে হচ্ছে না এটা আমি বলবো না, হয়েছে। দিল্লিতে শুনেছি ওনারই কেউ কোনো একজন স্টুডেন্টকে গভর্নমেন্ট স্কুলে রেখে রেখে এগুলো করানো হয়েছে, কিন্তু আমি ভাবছি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা যেরকম, আর যেভাবে বাংলা যেহেতু আমি সরকারি স্কুলে পড়েছি, হুম বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, আর দেখুন আমি এটা চাই কি জানেন তো, মানে এখানে এই প্রাইভেট স্কুলগুলো যে এই ধরনের দালাল মানে ইয়েগুলো করে, আমি শুনেছিলাম যে দুমদাম করে পয়সা চায়, ফিজ অনেক হাই করে রেখেছে, এগুলো এই সরকারি স্কুলের বাজে অবস্থার জন্যই এটা হয়েছে, নচেত এটা হতো না। নচেত এই এই দিন দেখতে হতো না, প্রাইভেট স্কুল চলতো নিজের মতো। 1 মিনিট। হুম বলুন। দেখুন এই জন্য কি আপনার মানে এবার রেসপন্সিবিলিটি নেওয়া পালা এসেছে, আমাদেরকে সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সেই জন্য কাজ করে যেতে হবে। এর বললাম না এক্সপান্ড, আমি আজকে ওইটা কেন বোঝালাম এক্সপান্ড। তো আমি একটা জিনিস মানে কতগুলো জিনিস যেগুলো আপনাকে বললাম, মেন্টার স্কিনে ব্ল্যাঙ্কের এটাকে করে যান আর হুম। এইগুলোকে করুন, ঠিক আছে। আর আজকে অ্যাকচুয়ালি আমার আরো সেশন আছে পরপর 3টে। তো আচ্ছা, এই ঠিক জন্য আছে। আজকে আমি একটু টাইমটা ইয়ে করতে পারছি না। যাই হোক, নেক্সট আবার কথা হবে, ঠিক আছে। আপনি এগুলো ঠিক আছে, করুন। আমি বুঝতে পারলাম। বুঝতে পারলাম, তার মানে আমাকে এটা করতে হবে যে এক্সপানশন করতে হবে। আপনি যেটা বললেন যখন খারাপ সময়, সেটা লাস্ট আমি এটা বলে যে যখন খারাপ সময় যাবো, তাহলে আমি ভাববো যে আমি সেই বট গাছটার মতো আমার অবস্থা, যে বট গাছ ঝাড় খেতে খেতে অনেক কিছু ঝড় জল সয়ে সয়ে শক্ত পোক্ত হয়ে সেই রকম একটা বড় বৃক্ষ তৈরি হওয়ার দিকে এগোচ্ছে, তাই তো? অনেক কিছু এক্স্যাক্টলি। হয়েছে, কিন্তু তারপরে বড় বৃক্ষ হওয়ার জন্য দিকেই এগোচ্ছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনার সাথে আবার পরে কথা বলবো, আমার অনেক ভালো লাগলো, ঠিক আছে, খুব থ্যাংক ভালো লাগলো। থ্যাংক ইউ।